আনন্দঘন মুহূর্ত নিমেষেই যেন বিষাদে ছেয়ে গেছে। একটু আগে পর্যন্ত এক একজনের চেহারায় ছিল আনন্দের উচ্ছ্বাস, অথচ এখন সবার চেহারা চিন্তার ছাপ ফুটে উঠেছে। ভেতর থেকে না চাইতেও কান্নাগুলো উগরে আসতে চাইছে। অপারেশন থিয়েটারের সামনে বসে রয়েছে সবাই। রোদেলার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। রাহুল নিজেও হতভম্ব। সে রোদেলাকে শান্ত করার চেষ্টা করছে, তাও নিধি কেটে কেটে ভাসিয়েই ফেলেছিল, তাই আরিফ তাকে একটু বাইরে নিয়ে যায়। আয়ান নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। তার মাথায় এখনও ঠিক করে ঘটনাটা ঢুকছে না। অযাচিত ভয়ে চোখে অশ্রুর বিন্দুর দেখা পাওয়া গেল। নাতাশা তার হাতের উপর হাত রাখল। মেয়েটার চোখও ছলছল করছে। আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে পেছনে হেলান দিল। আহনাফ দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। আহান শাহরিয়ার ছেলের পাশেই দাঁড়িয়ে কী বলে সান্ত্বনা দেবেন বুঝে উঠতে পারছেন না ঠিক। এমন এক সিচুয়েশনে তো একদিন সে নিজেও পড়েছিল। আল্লাহর কাছে খুব করে চাইলেন যেন তার ছেলের সাথে এমনটা না হয়। ছেলেটা সবেমাত্র একটু একটু করে নিজেকে পরিবর্তন করছিল, বাচ্চার স্বপ্ন দেখছিল, তার সাথে এমনটা না হোক। হঠাৎই তখন ওটির লাল আলোটা নিভে গেল। ডাক্তার বেরিয়ে এলেন। সবাই উঠে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। আহান শাহরিয়ার জিজ্ঞাসা করলেন, কুহু ঠিক আছে তো? ডাক্তার বললেন, অপারেশন সাকসেসফুল। গুলি বের করা হয়েছে, ঠিক আছে। এখন কিছুক্ষণ বাদে কেবিনে শিফট করা হবে। সবাই স্বস্তির শ্বাস ছাড়ল। আহান শাহরিয়ার ছেলের কাঁধে হাত দিয়ে বললেন, চিন্তা করুন আর, ঠিক আছে সে। আহনাফ বলে উঠল, তবে এবার অন্য একজন ঠিক থাকবে না। শান্ত হও, এখনই নয়। আহনাফ ক্ষুব্ধ নয়নে বাবার দিকে তাকালো। আহান শাহরিয়ার কিছু বলতে নিবে, তখন হঠাৎ, আমার মেয়ে কোথায়? সাখাওয়াত আলমের কাতর সুর শুনে সবাই তার দিকে তাকালো। পেছন পেছন দুজন গার্ড আসছে তার সাথে। হকচকিত হলো সবাই। আহনাফ আর আহান শাহরিয়ার ভ্রু কুচকে তাকিয়ে। তাদের জানা মতে সাখাওয়াত আলমের কোনো সন্তান নেই। মেয়ে এলো কোথা থেকে? এমপিকে এভাবে আসতে দেখে ডাক্তার নিজেও হকচকিত। তিনি বলে উঠলেন, স্যার এখানে তো অন্য পেশেন্ট, আপনাদের ভুল হচ্ছে কোথাও। সাখাওয়াত আলমের দিন দুনিয়া খেয়াল নেই। তিনি কাতর সুরে বলে উঠলেন, এখানেই আছে। কেমন আছে ও? ঠিক আছে তো? ডাক্তার বলে উঠলেন, এই পেশেন্ট তো ঠিকই আছে স্যার, কিন্তু আপনার হয়তো সাখাওয়াত আলম বলে উঠলেন, সানায়া, আমার সানায়ার কাছে নিয়ে চলুন আমাকে। কিন্তু স্যার এই পেশেন্টের নাম তো কুহু শেখ। সাখাওয়াত আলম কিছু বলতে নিলে আহনাফ বলে উঠল, আপনার মেয়েও আছে? ইন্টারেস্টিং। সাখাওয়াত আলম এতক্ষণে যেন হুঁশ ফিরলেন। সবার দিকে চোখ বুলালেন। মেয়ের গুলি লাগার কথা শুনে তার আত্মাটাই বেরিয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল যখন সে শুনল যে তার হায়ার করা লোকের দ্বারা গুলি লাগেনি, অন্য কেউ গুলি করেছে। শত্রুপক্ষ হয়তো কিছু টের পেয়েছে, তারাই হয়তো গুলি করেছে। আহনাফের বার্থডে পার্টিতে যে আয়ানের সাথে কুহু যাচ্ছে এটার খবর তিনি পেয়েছিলেন। মেয়েকে বারণ করেছিলেন বাসা থেকে বের হতে, কিন্তু সে শুনেনি। সাখাওয়াত আলম পরে ভেবেছিলেন যাচ্ছে যা, বাবার শত্রুর পতন মেয়েও দেখুক, কিন্তু এমন যে হয়ে যাবে তা তিনি কল্পনাও করেননি। তার মেয়ের খবর কি তবে কেউ পেয়ে গেছে? আহনাফ নয় তো সে আবার? স্যার, সাখাওয়াত আলমের ভাবনায় ছেদ ঘটল। তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার নয়, আমার বিয়ে হারুনের মেয়ের কথা বলছিলাম আমি। ওর মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো স্নেহ করি। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে এসেছিলাম, নাথিং এলস। আহনাফ কপাল কুঁচকাল। বিশ্বাস হয়নি কথাটি তার, তবে এখন খুব একটা পাত্তা দিতে চাইল না সে। সাখাওয়াত আলমের নজর রাহুলের দিকে গিয়ে আটকাল। চোয়াল শক্ত হয়ে গেল ভদ্রলোকের। রাহুল রোদেলার দিকে তাকিয়ে তার চোখ মুছে দিচ্ছে। আশেপাশের কিছুতে যেন মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছাই নেই তার। সাখাওয়াত আলম দাঁতে দাঁত পিষে ডাকলেন হারুন রহমানকে। হারুন। কোনো সাড়া নেই। সাখাওয়াত আলম পেছনে ঘুরে তাকালেন, কেউ নেই। হারুন গেল কোথায়? তখনই হারুন রহমানকে ছুটে আসতে দেখা গেল। হাতে জুতো নিয়ে ছুটে আসছে সে। বেচারা জুতো ছিঁড়ে গিয়েছিল বিধায় তখন সাখাওয়াত আলমের সাথে সাথে আসতে পারেননি। এখন দৌড়ে আসছেন। তখনই কেউ একজন তাকে ধাক্কা মেরে সামনে যেতে নিলে সে পাশের দেয়ালে সেটিং হয়ে গেল। মাথাটা ঠেকালো দেয়ালে। হারুন রহমানের মনে হলো তার উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে এইমাত্র। উনি এখনও দেয়ালের সাথে চিপকে রয়েছেন টিকটিকির মতো। কুহু। আনোয়ারা বেগমের চিৎকারে সবাই কান চেপে ধরলেন। সবাই তার দিকে তাকালো। আয়ান উঠে দাঁড়ালো। আনোয়ারা বেগম কান্নারত স্বরে বলে উঠতে লাগলেন, কুহু, মুখপুরি কেমন আছে? ও আয়ান। ঠিক আছে ও, শান্ত হও তুমি। আয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। হারুন রহমান ধীরে ধীরে সোজা হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এ পর্যন্ত এলেন। এখন বুঝলাম আপনার হাজব্যান্ড কেন বিদেশ থাকে। বিদেশ আছে বলে এখনও বেঁচে আছে বেচারা। আহনাফ ঠোঁট চেপে হাসি আটকালো। আনোয়ারা বেগম ভাগ্যিস খেয়াল করেননি তার কথা। সাখাওয়াত আলম বলে উঠলেন, তোমার মেয়ে এখানে নেই হারুন, চলো এখান থেকে। হারুন রহমান ভেবাচাকে খেলেন যেন। অবাক হওয়া সুরে বললেন, আমার মেয়ে? সাখাওয়াত আলম খানিকটা দাঁতে দাঁত পিষে বললেন, হারুন, এত ভুলো মনের কেন তুমি?
হারুন রহমান বুঝলেন এবার সাখাওয়াত আলমের কথাটা সত্যতা দিতে তিনি হঠাৎ কান্না করে শুরু করে দিলেন। আমার মেয়ে, ও স্যার আমার মেয়ে। সাখাওয়াত আলমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবার। আহনাফ কপাল কুঁচকে বলল, আপনারা তো 2 ছেলে ছিল, মেয়ে হলো কবে? হারুন রহমান থেমে গেলেন। তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে বলে ফেললেন, আমার একটা ছেলে, মনে মনে মেয়ে। সবাই বলে উঠল, সাখাওয়াত আলম তাকে ছাড়িয়ে বললেন, চুপ করো বলো, চলো এখান থেকে এখন। সাখাওয়াত আলম ধূপধাপ পা ফেলে চলে গেলেন। গার্ড দুটোও পেছন পেছন গেল। হারুন রহমান আনোয়ারা বেগমের দিকে তাকাতেই দেখলেন ভদ্রমহিলা ক্ষিপ্ত হয়ে তার দিকে তাকিয়ে বোধ হয় তখনকার সেই কথার জন্য। হারুন রহমান তার দিকে তাকিয়ে হঠাৎ করে আবার ভ্যাঁ করে কাঁদতে লাগলেন। চমকে গেলেন ভদ্রমহিলা। হারুন রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আহনাফের সন্দেহ এখনও কাটেনি, হারুন আলমের তো মেয়েই নেই। তাহলে কোন মেয়ের কথা বলছিলেন সাখাওয়াত আলম? সানায়া। কে এই সানায়া? সাখাওয়াত আলমের মেয়ে। কিন্তু আহান শাহরিয়ার তো বলেছিল তার বাচ্চা বউ কেউই আর বেঁচে নেই। তার মেয়ে কি তবে বেঁচে রয়েছে? খটকা লাগলো আহনাফের। এই মেয়ে তাহলে এখন আহনাফের মূল লক্ষ্য হবে। খুঁজে বের করতে হবে এই রহস্য। এই হসপিটালে যেহেতু এসেছে, তার মানে এখানেই আছে তার মেয়ে। আহনাফ বিড়বিড় করতে করতে বলল, সানায়া আলম, সানায়া আলম। বস, টার্গেট মিস হয়ে গেছে। গুলিটা একটা মেয়ে লেগেছে। অন্ধকারে মোড়া ঘরটাতে এসে জানান দিতেই লোকটা হাতে ওয়াইনের গ্লাসটা দূরে ছড়ে ফেললো। ক্রোধে চেঁচিয়ে উঠল, ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছি তোদের, একটা কাজ ঠিক মতো করতে পারিস না। গার্ডটা ভয় পেয়ে এলো। মাথা নিচু করে রেখেছে সে বলে উঠল, সব প্ল্যান মতোই হচ্ছিল, কিন্তু হঠাৎ মেয়েটা সামনে এসে যায়। লোকটা কপাল কুঁচকে বলল, ওর গার্লফ্রেন্ড? জানি না বস। লোকটা খেকিয়ে বলল, তো জেনে বল আমাকে। এটাও বলে দিতে হবে? এমপি সাখাওয়াত আলমের সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে স্যার, তবে কী সম্পর্ক তা এখনও অস্পষ্ট। লোকটা বড্ড ভাবুক হলো কিছুক্ষণের জন্য, পরক্ষণেই বলে উঠল, খোঁজ নে মেয়েটার সম্পর্কে, A to Z সব তথ্য চাই। গার্ডটা মাথা নাড়িয়ে চলে গেল। লোকটা ডানে বামে ঘাড় কাত করে বললেন, তোর শাস্তি এখন তোর ছেলে পাবে আহান। যদি মেয়েটা তার গার্লফ্রেন্ডই হয়ে থাকে তবে এবার খেলা আরও জমে যাবে। নিস্তব্ধতা নিয়ে ঘিরে থাকা ঘরটাতে লোকটার হাসির শব্দ দেয়ালের প্রত্যেকটা কোণায় দিয়ে বাজল। কেমন আছিস সুহাসিনী? কুহুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো আয়ান। কুহু পিটপিট করে তাকালো। আয়ানের সিক্ত চোখ জোড়া দেখে কুহু হাসলো। আয়ান বলে উঠল, একদম হাসবি না। কেন তুই সামনে গেলি? মিস্টার আহনাফকে বাঁচাতে এত কেন চেষ্টা তোর? কুহু অক্সিজেন মাস্কটা খুলল। আয়ান বাধা দিলেও শুনল না। কুহুকে উঠে বসতে সাহায্য করলো সে। পেছনে একটা বালিশ দিয়ে দিল। কুহু হেলান দিয়ে বলল, অন্য কেউ থাকলেও বাঁচাতাম। ভেতরের সত্তাটা তাকে প্রশ্ন করলো তখন, সত্যিই কি বাঁচাতি? আহনাফের প্রতি তোর দুর্বলতা তুই অস্বীকার করতে পারবি? কুহু নিরুত্তর। সে জানে না সেসব। আয়ান হঠাৎ কুহুর হাত নিজের খসখসে হাতে আগলে নিয়ে বললে উঠল, আর কখন এমন করিস না। তোর কিছু হয়ে গেলে আমি কী নিয়ে বাঁচব? ছেড়ে যাস না সুহাসিনী, তোকে ছাড়া আমি বড্ড অসহায় রে, বড্ড অসহায়। আয়নের অক্ষি যুগল পুনরায় সিক্ত হলো। কুহু দেখে গেল তা, কিছু বলল না সে। হঠাৎই আয়ন তাকে জড়িয়ে ধরল। আমার হয়ে থেকে যাস সুহাসিনী, আমার তোকে ছাড়া চলবে না রে। আহনাফ একটু বাইরে গিয়েছিল সিগারেট খেতে। নেশা হয়ে গেলে যা হয় আর কি, চাইলেও এত সহজে ছেড়ে দেওয়া যায় না। এসেই কুহুর সাথে দেখা করার কথা তার। সে কুহুর সাথে আগে সে দেখা করবে বলেছিল, কিন্তু আয়ান যাওয়ায় তার মেজাজ বিগড়ায়। বিগড়ানো মেজাজ নিয়ে সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজা চাপানোই ছিল। আয়ান আর কুহুকে এভাবে দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল ছেলেটা। হাত মুষ্টিবদ্ধ হলো। কুহু আহনাফের দিকে তাকাতেই চমকে উঠল। আয়নের পিঠে রাখা হাতটা ছিটকে সরিয়ে দিল। আহনাফের শক্ত চোয়ালের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। আয়নকে ঠেলে সরাতে চাইল। আহনাফ রেখে ঠাস করে দরজা বন্ধ করে চলে গেল ওখান থেকে। আয়ন চমকে উঠল দরজা বন্ধের শব্দে। কুহুকে ছেড়ে পেছনে তাকালো ছেলেটা। কুহু নিজেও কেঁপে উঠেছে। আহনাফকে ভুল বুঝলো তাকে? বুঝলে তো ভালোই, তার পিছু ছেড়ে দিবে সে। কিন্তু তার এত খারাপ লাগছে কেন এতে? সে তো এটাই চায় যে আহনাফ তার পিছু ছেড়ে দিক। কেউ কি এসেছিল? আয়নের কথায় ভাবনার সুতো ছিঁড়ে কুহুর। আনমনে বলল, হয়তো। কুহু মাথাটা পেছনে এলিয়ে দিল, চোখ বন্ধ করল। আয়ন বলে উঠল, খারাপ লাগছে? কুহু হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। আয়ন ভরকে গেল। এই সুহাসিনী, কি হয়েছে? কষ্ট হচ্ছে? ডাক্তারকে ডাকবো? কুহু দুই দিকে মাথা নাড়িয়ে না করল। আয়ান তার গালে হাত রেখে বলে উঠল, তাহলে? কুহু নিজেও জানে না এই কান্নার কারণ। আহনাফ চলে গেল তাই কি কাঁদছে? আহনাফ তাকে ভুল বুঝেছে সেই কারণেই কি? আয়ান ভাবল হয়তো এমন ঘটনা ঘটেছে, ভয়টা জেগে উঠেছে, আবার মাথায় তাই কাঁদছে। গুলি খেয়েছে সে, এটা কি কম বড় কথা? ভয়েরই কথা।
কুহুর মাথাটা নিজের বুকে রাখলো সে। এরপর হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় নেই, কাঁদিস না। আমার যে বড্ড কষ্ট হয় তুই কাঁদলে। কুহু থামল না, কেঁদেই গেল। আয়নের কোনো কথাই সে কানে নিল না। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তারায় ভরপুর থাকা আকাশটা নিমিষেই কেমন মেঘে ঢেকে গিয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। আহনাফ একের পর এক সিগারেট খেয়েই চলেছে। রাগে আজ তার মাথায় আগুন ধরে গিয়েছে। তিলোত্তমা তাকে ইগনোর করছে ওই আয়নের জন্য। আয়ন তাকে এতই ভালোবাসে। আহনাফ একটু ছুলেই তো কেমন মোস্টামুষ্টি শুরু করে, আর আয়নকে ঠিকই জড়িয়ে ধরে আছে। কই, কখনো তো তাকে জড়িয়ে ধরেনি। হঠাৎ সিগারেটটা কেউ কেড়ে নেওয়ায় তার দিকে তাকালো আহনাফ। বৌমার সাথে দেখা না করে এখানে এসব গোবর খাচ্ছ কেন? আহনাফ চসূচক শব্দ করে সিগারেটটা নিতে চাইলে কিন্তু আহান শাহরিয়ার তা দিলেন না, বরং ওটা ফেলে পা দিয়ে পিষে ফেলেন। আহনাফ পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে আহান শাহরিয়ার বলে উঠলেন, হোয়াটস রং? নাথিং। আহনাফের গুরু গম্ভীর স্বর। সে আরেকটা সিগারেট বের করতে আহান শাহরিয়ার তা নিয়ে নিলেন। আহনাফ কিছু বলল না। আরেকটা বের করতে নিলে আহান শাহরিয়ার পুরো প্যাকেটটা নিয়ে নিলেন। কী সমস্যা তোমার? আহনাফ চেঁচিয়ে বলল। আহান শাহরিয়ার ছেলের কাঁধে হাত দিলেন। উচ্চতায় দুজন প্রায় সমান। আহনাফ হাত ছড়িয়ে দিতে নিলে আহান শাহরিয়ার শক্ত করে চেপে ধরলেন। এরপর বললেন, কুল, জেলাস ফিল করবে করো, কিন্তু রাগ করে দূরে সরিয়ে দিলে তোমারই লস। গভীরভাবে কেন ভাবো না তুমি? আহনাফ শান্ত হলো যেন এবার। আহান শাহরিয়ার বললেন, ও তোমাকে বাঁচাতে গিয়ে আজ এখানে এসেছে। নিজের জীবনের কথা একবারও ভাবেনি মেয়েটা। তোমার কি মনে হয় না এটা পজিটিভ কোনো সিগন্যাল? আহনাফের কুচকানো কপাল শিথিল হলো। দূরে সরিয়ে না দিয়ে কাছে কীভাবে আনা যায় সেই ব্যবস্থা করো। একটু আগে দেখে এলাম কাজ শেষে। কেন? আহনাফ ভ্রু কুচকে বলল। আহান শাহরিয়ার ওর কাজ ছেড়ে বলে উঠলেন, এই তুমি কি আমারই ছেলে? আমার তো মনে হচ্ছে না। আমার ছেলে হয়েও কি না ভালোবাসার বিষয়ে এত অজ্ঞ? জিজ্ঞাসা করছো কেন? আহনাফ চসূচক শব্দ করল বিরক্তিতে। আহান শাহরিয়ার বললেন, তোমার চলে যাওয়া দেখে অবশ্যই। আহনাফ জিভ দিয়ে গাল ঠেলে ভাবতে লাগলো কিছু একটা। পরক্ষণেই দুই কাঁধ উঁচু করে বলে উঠল, কাঁদুক গিয়ে, আমার কি? আহান শাহরিয়ার ভড়কালেন যেন। আহনাফ হসপিটালের ভেতরে আর গেল না। সে পকেট থেকে চাবি বের করে গাড়ির কাছে গেল। এরপর গাড়ির ভেতরে বসে জানালার কাজ খুলে বলে উঠল, আহনাফ শাহরিয়ারকে এবার প্রতি সেকেন্ডে উপলব্ধি করবে সে। তবে এবার খেলার মোড় অন্যদিকে ঘুরবে, রিভার্স হবে এবার। আহান শাহরিয়ার এক ভ্রু উঁচু করে তাকালেন ছেলের দিকে। পরক্ষণে দুজনে হেসে ফেলল। আহনাফ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কেমন আছো বার্ড? কুহু চোখ মুখ কুচকালো। এরপর কাট কাট গলায় বলল, ডোন্ট কল মি বার্ড। রাহুল হাসলো। এরপর বলল, আহনাফের সাথে রিলেশনে গিয়েছ, সেটা তো আজ বোঝাই গেল। কুহু বলে উঠল, বিয়ে করে ওর বাচ্চার মাও হব, তাতে আপনার কি? আচ্ছা, আপনার লজ্জা বলতে কিছু নেই তাই না? রাহুল হেসে দুই দিকে মাথা নাড়ালো। কুহু বলে উঠল, আপনাকে পুলিশে দেব আমি। আচ্ছা। রাহুলের সহমত পোষণ করা ভালো লাগলো না তার। সে বলে উঠল, আপনার বইয়ের ওপর আল্লাহর গজব পড়বে। ভাগ্যিস অবিবাহিত। রাহুল মুচকি হেসে বলল। কুহু বলে উঠল, আপনি একটা খাটাস। তোমারে কোপাবো আমি ফাজিল। রাহুল রেগে যাওয়ার অভিনয় করে বলল কথাটা। কুহুর মনে পড়ে গেল তাদের অতীতের কিছু অংশ। কুহু এইরকম কথা বললে রেনান তাকে এই কথাটা বলতো। তবে রেনানের ভালো মানুষের আড়ালে হায়নাটার কথা মনে পড়তেই তার আবেগে ভাটা পড়ল। চোখ মুখ শক্ত করে বলল, চলে যান এখান থেকে। থাকতে তো আসিনি। কুহু বলে উঠল, আপনি এখন রোদের পেছনে পড়েছেন তাই না? রাহুল হাসল, অদ্ভুত সেই হাসি। কুহু বলে উঠল, আমি থাকতে রোদের কোনো ক্ষতি আপনাকে করতে দেব না। আমার সাথে যা হয়েছে তা আমি ওর সাথে হতে দেব না। রাহুল বলে উঠল, এসবের মাঝে এসো না বার্ড, তোমার ক্ষতি আমি করতে চাই না। কুহু হাসল, বিদ্রুপ মেশানো হাসি। পরক্ষণে রাগী স্বরে বলে উঠল, আমার এত বড় সর্বনাশ করে এখন বলছেন আমার ক্ষতি করতে পারবেন না? আপনার মতো অমানুষের ফাঁদে আমি রোদকে পড়তে দেব না। দরকার পড়লে আই লাভ হার বার্ড। কুহু থেমে গেল। এরপর হো হো করে হাসতে লাগলো। পরপরই ওর শার্টের কলার চেপে ধরে বলে উঠল, ভালোবাসিস? হ্যাঁ। ভালোবাসা মানে বুঝিস তুই? তোর ভালোবাসা তোর পেছন দিয়ে ভরে দেবো বাঙ্গির পোলা। রাহুল নিজের কলার ছাড়িয়ে বিরক্ত মাখা সরে বলল, কেমন ভাষা এগুলো? কুহুর রাগ সপ্তম আসমানে। সে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। রাহুলের ভ্রু কুচকে এলো। কুহু হাতের সামনে ছুরি পেয়ে সেটাই হাতে তুলে নিল। রাহুল উঠে দাঁড়ালো তা দেখে। কুহু ছুরিটা রাহুলের দিকে ছুঁড়তে নিলে রাহুল বলে উঠল, নো বার্ড, তোর নানি বার্ড। রাহুল বুঝল এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তার কেটে গেছে এর। সে দ্রুত কদমে বেরিয়ে যেতে নিল। কুহু জানে না সে কী করছে। শুধু এতটুকু জানে সামনে দাঁড়ানো ব্যক্তিটা একটা বিষধর সাপ, যার বিষে কুহুর জীবন ধ্বংস হয়ে গিয়েছে। সে ছুরিটা ছুঁড়ে মারতেই
সেটা গিয়ে লাগলো রাহুলের পশ্চাদেশে। রাহুল হতভম্ব হয়ে পেছনে ঘুরল। এরপরই গগন কাঁপানো এক চিৎকার দিয়ে উঠল সে। কুহুও যেন হুঁশে ফিরে এলো। রাহুলের পেছনে রক্ত দেখে সে নিজেও চেঁচিয়ে উঠল। এক ফুল দো মালি। ইন্টারেস্টিং কিন্তু। নিধির কথা শুনে কুহু বলে উঠল, ফালতু বকিস না তো। ফালতু? কোনটা ফালতু? আয়ান ভাইয়া আর রাহানা ভাইয়া দুজনেই তো তোকে পছন্দ করে। ভুলটা কি বলেছি আমি? কুহু বলে উঠল, আয়ান ভাইয়াকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি ওনাকে ভাইয়ের নজরে দেখি। ওনার ওসব কথা শুনলে আমার অস্বস্তি হয়। উনি আরও মনে করেন আমি লজ্জা পাই, বিরক্তিকর। রোদেলা আপেল কাটছিল ছুরি দিয়ে। সে বলে উঠল, গতকালকে তুই রাহুল ভাইয়ের পেছনে মেরেছিলি কেন? ওকে দেখে কি তোর এক্সের কথা মনে পড়েছিল? নিধি বলে উঠল, একটু আগে দেখে এলাম উপর হয়ে শুয়ে রয়েছে, আর জায়গা পেল না মারার। কুহু চুপ রইল। বলার মতো কোনো কথাই সে খুঁজে পেল না। রোদেলা আবার জিজ্ঞাসা করল, মেরেছিলি কেন? কুহু কী বলবে ভেবে পাচ্ছে না যেন। বলে উঠল, আরে আরশোলা বসেছিল, খেয়ালই করিনি সে কোথায় বসেছিল, তাই আর কি। তাই বলে চাকু মেরে দিবি? কুহু কিছু বলল না। রোদেলা কুহুর অবস্থাটা যেন বুঝল। সে প্রসঙ্গ এড়াতে বলল, তোর কিন্তু হেব্বি সাহস বেবি। কী সুন্দর আহনাফ ভাইকে বাঁচাতে নিজে সামনে চলে গিয়েছিলি। কুহু একটু ভরকে তাকালো রোদেলার দিকে। রোদেলা মুচকি হেসে বলল, আমি জানি সবটা। নিধি বলে উঠল, কি একটা অবস্থা ভাই, সারাক্ষণ আহনাফ ভাই আহনাফ করতে রোদ, আর প্রেম করছিস তুই। জীবনটা আসলে বাঙ্গি মার্কা হয়ে গেল রে। কুহু কিছু বলতে নিলে রোদেলা বলে উঠল, তোদের কিন্তু দারুণ মানিয়েছে মাইরি। আমাকে মানাতোই না আহনাফ ভাইয়ের সাথে। এর জন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রোদেলার ঠোঁটে হাসি থাকলেও কুহুর মনে বলছে এই হাসিটা মেকি। রোদেলা আবার বলে উঠল, এই রাহুল ভাইয়াকে কেমন লাগে রে তোদের? আমার না আজকাল ওনাকে বেশ লাগছে। উনিও না মাঝে মাঝে পজিটিভ ইঙ্গিত দেয়। রোদেলা লাজুক হেসে বলল। কুহুর ভেতরটা কেমন করে উঠল। তবে রাহুলের জন্য তাকে অনুভূতির জন্য নয়, রোদেলার ভুল দিকে পদক্ষেপের কথা ভাবে। রাহুল অর্থাৎ রেনানকে তার চেয়ে ভালো করে আর কে চেনে? নিধি আর রোদেলা রেনানকে দেখেননি। রেনান স্কুল থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকতো। আর কুহু মনও তখন ভাবতো যে এত হ্যান্ডসাম ছেলে দেখে যদি কারো পছন্দ হয়ে যায়। নিজে রাহুলকে দূরে দাঁড়িয়ে থাকতে বলতো, আর সবসময় একটা মাস্ক পরে থাকতে বলতো। ওরা দেখতে চাইলেও কখনো দেখায়নি সে। কুহুর ভাবনা ছেদ ঘটল নিধির কথায়। ভাই, তোর চাচাতো ভাইগুলো কি জোস, দুইটাই শালা আগুন। আগে যদি দেখতাম। রোদেলা খিলখিল করে হেসে উঠল। কুহু হাসল না। তার চেহারা চিন্তার ছাপ। ভেতরটা কেমন কু গাইছে। রোদেলা তার ফ্রেন্ড নয়, তার বোন। ও কিছুতেই রোদেলাকে ভুল পথে যেতে দেবে না। যা তার সাথে হয়ে গেছে তা সে কিছুতেই রোদের সাথে হতে দেবে না। কুহু বলে উঠল, ওই ছেলেটাকে আমার অতটা সুবিধার মনে হয় না। রোদেলা মনে মনে বলল, এক্সকে কারোরই সুবিধার মনে হয় না। তবে সে মুখে বলল, ওনার চেহারাটা এমন অসুবিধাজনক। বাদ দে, আমাদের বাড়ির ছেলেই তো, ও আমি বুঝে নিব। কুহুর একবার মনে হলো সে সব বলে দেবে যে রাহুলই রেনান। পরক্ষণে ভাবল পরিবারের বিভেদ সৃষ্টি করার দরকার কি। 5 বছর আগেই যেহেতু করেনি, আজ আর কেন করবে? সাখাওয়াত আলম তো বলেছিলেন এই ছেলেকে তিনি জেলে দেবেন। কিন্তু কুহুর আবেগী মন তখন চায়নি ওর শাস্তি। কুহুর যা ক্ষতি করার তা তো সে করেই ফেলেছে। এখন শাস্তি দিলেও বাকি, আর না দিলেও বাকি। কিছু কিছু জিনিস উপরওয়ালার উপর ছেড়ে দেওয়াই ভালো। রেনানের সম্পর্কে অল্প হলেও সে জানে। জেল থেকে বের হওয়া অতটা কঠিন নয় তার জন্য। আর আমাদের দেশের যা নিয়ম। কুহুর হাসি পায়। তবে কুহুর এটা জানা ছিল না যে রেনান রোদেলার চাচাতো ভাই। ভালোই হয়েছিল সে জানতো না। জানলে হয়তো রোদেলার সাথে এতটা গভীর সম্পর্ক তার হতো না। কুহু হালকা হেসে বলল, আমার মতো ভুল করিস না। একজনকে ভালোবেসে আজ পুরো জীবন আমাকে সে দায়ভার বইতে হচ্ছে। ভালোবাসার শব্দটার প্রতি ঘৃণা চলে এসেছে। এখন কাউকে বিশ্বাস করতে মন চায় না। শুনতে খারাপ লাগলো এটা সত্য যে আমি তোর আহনাফ ভাইকেও বিশ্বাস করি না। গুলি খাওয়া থেকে ওনাকে বাঁচিয়েছি শুধু একজন বন্ধু হিসেবে। ওসব ভালোবাসা টালোবাসায় কিছু না। তাই বলছি যা করবি ভেবে চিনতে। হ্যাঁ, সে তোদের বাড়িরই ছেলে, কিন্তু দেশে তো থাকতো না। বিদেশের রীতি তার মাঝে নিশ্চয়ই আছে। শুধু এতটুকুই বলবো, সাবধান। রোদেলা হেসে কুহুর গাল টেনে বলল, ওকে মাই সুইট হার্ট। কুহু হালকা হাসলো। রোদেলা কুহুর দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার যে খেলার মোড় ঘুরবে বেবি। রোদেলার ভিন্ন রূপ দেখবে এবার সবাই। নতুন এক রোদেলা। সময় প্রবাহমান। কেটে গিয়েছে একটা সপ্তাহ। কুহুকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আয়ান এখন কুহুকে ছেড়ে নড়ছেই না। কুহু বড্ড বিরক্ত এ নিয়ে। এত অবজ্ঞার পরেও পেছনে পড়ে থাকার মানে হয় না। এসব ওয়ান সাইড লাভ কুহুর ভালো লাগে না। সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। আয়ান সেসব পরোয়া না করে তার সাথে লটকে আছে।
প্রথমে ভেবেছিল আয়ন বোধ হয় নাতাশার সাথে রিলেশনে যাবে, কিন্তু কিসের কি, কুহুর পেছনে পড়ে আছে, সেবা করে করে চাঁদে উঠিয়ে ফেলছে তাকে। এসব করে কি সে কুহুর মন পাবে? ভালোবাসা কি জোর করে হয়? হয় না। আয়ন তা বুঝতে নারাজ। কুহু একটা গল্পের বই পড়ছিল আর কথাগুলো ভাবছিল। আজকাল বইই তার সঙ্গী। একাডেমিক বইগুলো মাঝে মাঝে কুহুর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। কুহু তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে তখন বলে, আগামীকাল থেকে। তবে সেই আগামীকাল বুঝি আর আসে না। কুহু বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল। একটু থ্রিলার ভাইব আছে। তখনই হঠাৎ তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ভেতরটা কেমন যেন করে উঠল। মনটা জানান দিল আহনাফ কল দিয়েছে বোধ হয়। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল তার। তবে ফোনটা হাতে নিতেই হতাশ হলো সে। হাসি উবে গিয়ে বিষণ্ণতারা ভর করল। আয়ন কল করেছে। একটু আগে এসে বেরিয়েছিল, এখন কল করার কি আছে? কুহুর ইচ্ছে হলো কলটা রিসিভ করতে না। সে ফোনটা উল্টো করে রেখে দিল। হেলান দিয়ে চোখটা বুঝে ফেলল। আজ 8 দিন আহনাফের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন। মনের মাঝে খারাপ লাগা কাজ করছে তার। সেই যে আহনাফ রেগে চলে গেল, আর আসেনি। একটাবার কল মেসেজ কিছুই করেনি। অবশ্য কুহু তো এটাই চেয়েছিল। তারপরও তার খারাপ লাগা কাজ করার কারণ সে বুঝল না। হয়তো বুঝেও সে কারণটা অস্বীকার করতে চাইছে। আহনাফকে তার বিশ্বাস হয় না, ব্যাপারটা আসলে এমন নয়। সে বিশ্বাস করতে চায়, তবে মনের মাঝে তখন রেনানের নামটা ভেসে আসে। রেনানও তো কম ভালো ছিল না। আসল রূপ তো পরে বেরিয়েছে তার। আবার আহনাফ একটু বেশিই ভালো। এত ভালো কেউ হয় আদৌ? কুহু ধর্ষিতা যেন কী করে এত ভালোবাসা দেখাচ্ছে। আবার এখন তো এটাও জানে যে সে তার চাচাতো ভাইয়ের এক্স। এত কিছুর পরেও কী করে? এই বিষয়গুলোর জন্য আর বিশ্বাস করতে ইচ্ছে হয় না। সে বন্ধু হিসেবেই ঠিক আছে যতদূর কুহুর মনে হয়। কারণ এত সাধুপুরুষ দুনিয়াতে নেই, থাকতেই পারে না। কুহুর ভাবনার মাঝে দরজার ঠক ঠক শব্দ হলো। কুহু চমকালো খানিকটা। সোজা হয়ে বসে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো রমণীকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আরে রাইফা আপু, এসো এসো। রাইফা এসে কুহুর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে আদুরে সরে বলল, কেমন আছে আমার ছোট্ট সোনাটা? কুহু অভিমানী সরে বলল, বলবো না তোমাকে, কিচ্ছু বলবো না। রাইফা হেসে ফেলল শব্দ করে। এরপর কুহুর থুতনি ধরে উঁচু করে বলল, তাই বুঝি? কুহু মুখ ঘুরিয়ে নিল। রাইফা সম্পর্কে আয়নের ফুফাতো বোন। সেবার মামার বাড়িতে বেড়াতে এসে কুহুর সাথে তার পরিচয়। মেয়েটা এত মিশুক যে একেবারে কুহুর সাথে তার ভাব হয়ে গিয়েছিল। সে একটা প্রাইমারি স্কুলে এই বছর চাকরি পেয়েছে। কাজের চাপে আর আসা হয়নি। এবার কুহুর গুলি লেগেছে শুনে ছুটি নিতে চাইল। ছুটি পেতে পেতে 1 সপ্তাহ লেগে গেল। মাঝে মাঝে ইচ্ছে হয় চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু মুখ বুঝে সহ্য করে না এসে। রাইফা ব্যাগ থেকে একটা কিন্ডার জয় বের করে হা হুতাশ করে বলল, ভেবেছিলাম এটা একজনকে দিব, কিন্তু সে তো আমার উপর অভিমান করে আছে। কী আর করার, ফেলে দিই বরং। রাইফা উঠে যেতে নিলে কুহু খপ করে তার হাতটা ধরে ফেলল। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। কুহু কথাটা বলে কিন্ডার জয়টা নিয়ে নিল। রাইফা ফিক করে হেসে ফেলল। এরপর বলল, কী করে হলো ঘটনাটা? তোর বাবার? রাইফাকে কুহু সবটা জানিয়েছিল। শাখাওয়াত আলমের সম্পর্কেও সে জানে। কুহু বলে উঠল, না গো আপু, আমাকে উদ্দেশ্য করে মারা হয়নি। কুহু শুরু থেকে সবটা রাইফাকে বলল। আহনাফের কথা বলল, তবে বন্ধু হিসেবে। রেনানের ফিরে আসা সবটাই জানালো তাকে। রাইফা চেতে বলে উঠল, হারামিটা ফিরে এসেছে? আবার তোর কোনো ক্ষতি করতেই এসেছে? কুহু কিঞ্চিত হেসে বলল, না গো আপু, ও এসেছে অন্য কারণে। ঘটনাক্রমে আমার সাথে দেখা হয়ে গেছে, এই আর কি। এবার ওর টার্গেট আমার রোদ। ওকে বাঁচাতে হবে আপু। রাইফা বলল, ওকে সবটা বলে দে, তাহলেই তো হয়। পরিবারে বিচ্ছেদ ঘটুক আমি এটা চাই না, তাই জানাচ্ছি না। রাইফার এই ব্যাপারটা প্রচুর বিরক্ত লাগে। দোষ করছে, শাস্তি পাবে। এখানে এত পীড়িত কেন দেখাতে হবে? পরিবারে ভাঙন ধরলে ধরুক, তার কি? রাইফা মুখে সেসব বলল না। সে বলল, আহনাফ তো জানে, তাহলে আহনাফের মাধ্যমে ওকে সাবধান কর। কুহু হতাশার শ্বাস ছেড়ে বলল, তার সাথে এখন কথা হয় না। কেন? রাইফা পাল্টা প্রশ্ন করল। কুহুর মুখটা পাংশুটে হয়ে গেল। রাইফা বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছে। কুহু যতই বন্ধু বলুক, এমন দুদিনের বন্ধুর জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখে কে গুলি খায়? ওর এই বয়সে পার করে এসেছে, সবটা বুঝল সে। কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, আহনাফকে ভালোবাসিস? কুহুর সঙ্গে সঙ্গে 2 দিকে মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করল। রাইফা হাসলো তা দেখে। এরপর ওর গালে হাত রেখে বলল, মনকে জোর করিস না, যেটা হচ্ছে হতে দে। জোর করে হ্যাঁ বা না করিস না। সবাই কিন্তু খারাপ হয় না, যদিও আমি আহনাফকে এখনও দেখিনি। তবে সব পুরুষ খারাপ হয়, এই কথাটা মনে ধরে রাখিস না। আমাদের আয়নকেই দেখ, কত ভালো একটা ছেলে। আমার নামে কি বলা হচ্ছে? হাস্যোজ্জ্বল মুখে আয়ন প্রবেশ করল।
কোথায় যাচ্ছ চূর্ণি? রোদেলা রাফির দিকে তাকালো একবার। পরনে তার একটা কালো রঙের শার্ট আর জিন্স, চুলগুলো উস্কো খুস্কো। মহাকাশে যাচ্ছি, যাবেন? রোদেলা চেতে বলে উঠল কথাটা। রাফি বিস্কুট খেতে খেতে বলল, ছ্যাদ করে উঠে কেন আমাকে দেখলেই? আমি ভালো করে কথা বলেছি, অথচ তাও তুমি ছ্যাদ করে উঠছ। এই, তোমার কোনো ব্যামো আছে নাকি গো চূর্ণি? রোদেলা ধমকে উঠল, চুপ! আপনার বউ চূর্ণি, আপনার 14 গোষ্ঠী চূর্ণি। রাফি কথাটা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। আস্তে করে বলল, সেটাই তো বলছি গো। কি বললেন? রোদেলা এক ফ্রু উঁচু করে বলল। রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট রোদেলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, চলো বন্ধু হই। রাফি রোদেলাকে ভেঙিয়ে ওর মতো করে বলল, রোদেলার নাকের ডগা ফুলে উঠল রাগে। রাফি বলে উঠল, বন্ধু মানে বুঝো না? আমি আপনার বন্ধু হতে যাব কেন? রাফি হাসল। পরপরই ওর দিকে একটু ঝুঁকে বলল, বউ তো আর হতে বলেনি, এত কিসের ভয়? রোদেলা মাথাটা পেছনে সরিয়ে ফেলল। রাফিকে ধাক্কা মেরে সরিয়ে বলল, রাস্তা ছাড়ুন। রাহুলের রুমে যেতে নিলে রাফি বাধা দিয়ে বলে উঠল, যেও না, ভাই নিষেধ করেছে কাউকে যেতে, বলেছে বোম ফাটবে। বোম? রোদেলা হতবিহ্বল ছড়ে বলল। রাফি বলে উঠল, নেহাতি ভাইয়ের নিষেধ, তা না হলে তোমাকে কি আটকাতো? বয়ে গেছে আমার তোমার সাথে কথা বলতে। রোদেলা হকচকিত হলো ওর এই পরিবর্তনে। একটু আগেও বন্ধু হবে কিনা জিজ্ঞাসা করে, এখন এসব বলছে। সে বিড়বিড় করে বলল, বিস্কুটখোর মদন কোথাকার। রাফি চোখ বড় বড় করে তাকালো, তবে সে আজ মুখে কিছু বলল না। রোদেলার দিকে এক পা করে এগোতে লাগলো আর গম্ভীর স্বরে বলতে লাগলো, কি বললে? রোদেলা পেছনে যেতে লাগলো, তবে তেজি স্বরে ঠিকই বলল, বিস্কুটখোর মদন। রাফি এক ভ্রু উঁচু করে বলল, কি? রোদেলা পেছনে যেতে যেতে দেয়ালে ঠেকে গেল একটা সময়। এবার একটু দমে গেল বোধ হয়। রাফি ওর এক পাশে হাত দিয়ে দাঁড়ালো। এবার বলো তো চূর্ণি, কী বললে? রোদেলার তেজ এবার একটু কমলো বুঝি। রাফি তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রোদেলা কিছু বলতে নিলে রাফি এক আঙ্গুল দিয়ে ওর ওষ্ঠ স্পর্শ করে থামিয়ে দিল। হুশ! রোদেলা থমকালো। রাফি সম্মোহনী চোখে তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। নামিয়ে নিল দৃষ্টি। রাফি হঠাৎ ওর দিকে একটু ঝুঁকে গেল। রোদেলার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। রাফি হঠাৎ রোদেলা কপালে আস্তে করে থাপ্পড় মারল। রোদেলা ব্যথায় শব্দ করে উঠল। হুঁশে ফেলেছে যেন সে। রাগী দৃষ্টি নিক্ষেপ করলো রাফির পানে। সে হাসছে রোদেলাকে দেখে। নিজের হাতের তালু দেখালো সে। একটা মশা লটকে আছে। রাফি দূরে সরে এলো। তোমার রক্ত চুষছিল শালাটা, দেখলে তোমার কত বড় উপকার করলাম। রক্ত অপচয় হওয়া থেকে বাঁচালাম। আমি মানুষটা কত ভালো। রোদেলা দেখলো রাফির নাটক। বড্ড বিরক্ত হলো সে। এখানে থাকা মানে এখন সময় অপচয়। সে চলে যেতে নিল। কি মনে করে ফিরে এলো আবার। রাফি তাকালো তার দিকে। আচ্ছা, আহনাফ ভাইকে ওকে খুব ভালোবাসে তাই না? রাফির হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। তবুও মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে সে বলল, কেন, বিয়ে দিতে কাজী অফিসে নিয়ে যাবে নাকি? রোদেলা বিরক্ত হলো। বুঝলো এর সাথে কথা বলে কোনোই লাভ নেই। চলে যেতে নেয় সে। রাফি তখন ছন্দের সুরে বলে উঠল, আশেপাশে নজর বুলাও, দেখতে পাবে আলো। মনকে তুমি আজ বোঝাও, কেউ একদিন বাসবে ঠিকই ভালো। রোদেলা এক ভ্রু কুচকে তাকালো তার দিকে। রাফি আর তার দিকে তাকালো না, হাত ধোয়ার জন্য চলে গেল। ভাই, আমার পরাণের ভাই, কে মারিল তোমার পেছন? আহনাফ নাটকীয় ভঙ্গিমাটা করল। রাহুল তাতে দাঁত দিয়ে কটমট করল। উল্টো হয়ে বিছানায় শুয়ে রয়েছে। আজকাল বসাটা কষ্টের হয়ে যায় তার জন্য। সারাদিন উল্টো হয়ে লটকে থাকে বিছানায়। এখন একটু একটু করে বসতে পারে। এই কদিন সে অবাক হয়েছে আহনাফের না আসার জন্য। মনে মনে স্বস্তির শ্বাস ছেড়েছিল। ভালো হয়েছে আসেনি, আজ ঠিকই চলে এসেছে। আহনাফ, রাগাস না, যা এখান থেকে। আহনাফ ঠোঁট চেপে হাসি আটকে বলল, না ভাই না, তুই শুধু একবার বল কে করলো তোর এ। আহনাফ, যা। রাহুল কটমট করে বলল কথাটা। না, তুই বল যে কে তোর পাছায়। তোর গার্লফ্রেন্ড মারছে, হয়েছে এবার, যায় এখন। আহনাফ এবার হাসি আটকে রাখতে পারল না। হো হো করে হাসতে লাগলো সে। রাহুলের সহ্য হচ্ছে না আহনাফের হাসি। সে বলে উঠল, হাসছিস যে বড়। অন্যের খাওয়া জিনিস খেতে ভীষণ ভালো লাগে তোর। ওহো, এখনও তো তোকে অ্যাকসেপ্টই করেনি। আমাকে ভালোবাসে কি না এখনও? তুই এক কাজ কর, বেশি বেশি টাইম দে, ভালো ভালো দুটো কথা বল, দেখবি পটে যাবে। আমার গার্লফ্রেন্ড ছিল তো, আমি জানি। রাহুল কথাটা বলে গা জ্বালানো এক হাসি দিল। আহনাফও হাসলো রাহুলের মতো করে বলল, তুই এই উপদেশগুলো নিজের ক্ষেত্রে কাজে লাগাতে পারিস চাইলে, দেখবি রোদও পড়ে গেছে। আমার পেছনে পড়ে আছে তো আমি জানি। আহনাফ গা জ্বালানি হাসি দিল এবার। রাহুল দাঁত কটমট করে বলল, ইউ। কথাটা সম্পূর্ণ করার আগে জোরে চেঁচিয়ে উঠল সে।
আহনাফ ওর ব্যান্ডেজকৃত জায়গাটাতে থাপ্পড় মেরেছে। আহনাফ উঠে দাঁড়ালো, এরপর বলে উঠল, ভবিষ্যতে আহনাফ শাহরিয়ারের সাথে লাগতে এলে বুঝে শুনে আসবি। 12 ঘড়ির ব্যাটারি কোথাকার। আহনাফ কথাটা বলে আবার একটা থাপ্পড় মেরে বেরিয়ে গেল। রাহুল জোরে চেঁচিয়ে উঠল। ওর চেঁচানো শুনে সবাই এদিকে আসতে নিয়েছিল। পরক্ষণে আহনাফকে দেখে আর কেউই যায়নি। যা যা বোঝার বোঝা হয়ে গেছে। সাজ্জাদ শাহরিয়ার তাও আনিসা বেগমকে যেতে বললেন। রাফি দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে জানতো এমনই কিছু হবে। আরে আয়ান, কেমন আছিস? আয়ান মুচকি হেসে বলল, ভালো আছি। তোমার কি খবর বলো? বিন্দাস। আয়ান হাসলো। কুহুর পাশে এসে বসলো সে। এরপর বলল, তোর ফোন কোথায়? কতবার কল করলাম। কুহু বলে উঠল, দেখেছি আমি। তো রিসিভ করিসনি কেন? স্বর খানিকটা গম্ভীর হলো আয়ানের। কুহু বলল, ইচ্ছে হয়নি তাই। আয়ান ব্যথিত নয়নে তাকালো ওর দিকে। রাইফা সবটা পর্যবেক্ষণ করছে। আয়ানের কুহুর প্রতি অনুভূতি সম্পর্কে সে অবগত, তবে কোনো একটা কারণে সে চায় না আয়ান এই বিষয়টা নিয়ে এগিয়ে যাক। আয়ান যথেষ্ট ভালো একটা ছেলে, এমন নয় যে কুহু খারাপ। কুহু অনেক ভালো, তবে তার যে সর্বনাশ হয়েছে সেটা তো সে অস্বীকার করতে পারবে না। এই পাপের ভার তাকে সারা জীবন বয়ে যেতে হবে। আয়ান এখনও আবেগে পড়ে আছে। আবেগ দিয়ে জীবন চলে না। তার রাইফা খুব করে চায় যেন আয়ান তার সিদ্ধান্ত বদলাক। এতে কুহুরও ভালো হবে, কারণ কুহু নিজেও আয়ানকে সেই স্থানটা দিতে পারবে না। আয়ানকে সে ভাই রূপে মানে, এটা রাইফা জানে। আয়ানের আচরণে কুহুর অস্বস্তি ভাবও সে লক্ষ্য করছে। ও আপু। ভাবনা থেকে বেরিয়ে এলো রাইফা। কি ভাবছো এত? দুলাভাইকে পেয়ে গেছো নাকি? কুহু দুষ্টু হেসে বলল। রাইফা হেসে বলল, ইহ, শখ কত। আমার বাবা ওসব বিয়ে টিয়ে দিচ্ছে নি, সিঙ্গেল লাইফই বিন্দাস। আয়ান বলে উঠল, তোমার বিয়ের ব্যবস্থা করছি এবার। যদি ভালো পাত্র না পাই তাহলে পাশের বাড়ির জমিল দাদুর সাথে বিয়ে দিয়ে দেব। কি বলিস সুহাসিনী? আয়ান আর কুহু হেসে কুটি কুটি হলো। রাইফা বলে উঠল, ওরে বাবা, না না, ওসব বুড়ো লোকের সেবা আমি করতে পারবো না। বিয়ে যদি করতেই হয় তাহলে কচি ছেলে দেখেই করব। কুহু বলে উঠল, জুনিয়র ছেলে? ছেলে ভালো হলে ক্ষতি কি? রাইফা মজার ছলে কথাটা বলে হাসলো। ভাগ্যের কথা বলা বড়ই মুশকিল। আয়ান বলে উঠল, তুই ফোন রিসিভ না করে নিজেরই ক্ষতি করলি রে সুহাসিনী। কুহু এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আয়ান বলে উঠল, তোর জন্য আইসক্রিম আনতে চেয়েছিলাম, কয়টা আনবো সেটাই জিজ্ঞাসা করতে কল করেছিলাম, কিন্তু তুই তো। দুঃখী হওয়ার ভান করলা আয়ান। কুহুর মনে প্রচুর আফসোস হলো ব্যাপারটা নিয়ে। যা, এটা কি হলো? কুহু দুঃখী স্বরে বলল, এটা কোনো কথা? আপনি নিয়ে আসতেন 10-12 বক্স, এটা আবার জিজ্ঞাসা করা লাগে? আয়ান 2 কাঁধ উঁচু করে বলল, আমার আর কি, তুই। কুহু হাতের কিন্ডার জয়টা নিয়ে আয়ানের বাহুতে মেরে বলল, আপনি ভাই নামের কলঙ্ক, যান ভাগেন। বিস্ফোরিত নয়নে তাকালো আয়ান। হতবিহ্বলিত হয়ে বলল, ভাই? রাইফা মাঝে বলে উঠল, অন্য কিছু নাকি? আয়ান ভুলে গিয়েছিল রাইফার উপস্থিতির কথা। আমতা আমতা করে মেখে হেসে বলল, ইয়ে মানে না, আর কি হবে? আয়ান ভাবলো এখানে থাকাটা আর ঠিক নয় তার জন্য। সে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে পিছিয়ে ফিরল একবার। এরপর বলল, ফ্রিজে আপনার প্রিয় চকলেট ফ্লেভারের আইসক্রিম রাখা আছে, মন খারাপ করিয়েন না। আর কুহু খুশি মনে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া। আয়ানের মনে হলো ওর বুক বরাবর কেউ তীর ছুড়ল। কুহুর মুখে ভাইয়া শব্দটা খুব কম শোনা যায় তার। আজ একটু বেশি বলছে মেয়েটা। আয়ান আর এক মুহূর্ত না থেকে চলে গেল। রাইফা বলে উঠল, তোদের ভাই বোনের খুনসুটি দারুণ লাগে আমার। কুহু খুব প্রসন্ন হলো। আয়ানকে তার ভাই বললে তার ভালো লাগে, অথচ বোকা আয়ান সেসব বুঝেই না। সে কুহুকে নিয়ে উল্টাপাল্টা ভাবে। এতে কুহুর যে কতটা অস্বস্তি হয় সেটা যদি ওর চোখে পড়ে। হতাশার শ্বাস ছাড়ল কুহু। রাইফার সাথে টুকটাক কথা বলতে লাগলো। মাঝে আনোয়ারা বেগম নাস্তা দিয়ে গেলেন। তিনিও একটু যোগ দিয়েছিলেন ওদের আড্ডায়, পরে আবার কাজ আছে বলে চলে গেলেন। আকাশে আজ মস্ত বড় এক চাঁদ উঠেছে। তারাগুলো মিটমিট করে জ্বলছে আকাশের বুকে। আজ এই চাঁদের সৌন্দর্য রোদেলাকে মুগ্ধ করতে পারল না। একবার তাকিয়ে নজর সরিয়ে নেয় সে। কানে গুজে রাখা ফোন বিছানায় হেলান দিয়ে বলতে লাগলো, আমার ভালোবাসাটা ছিল একপাক্ষী। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, আবার সে যাকে ভালোবাসে ওই মেয়েটা অন্য একজনকে ভালোবেসে নিখুঁতভাবে ঠকেছে, যার দরুন সে ভালোবাসায় অবিশ্বাসী। আমি পড়েছি তার বিরহে, আর সে পড়ছে ওই মেয়ের বিরহে। ওই মেয়ে কিনা আবার আমারই বেস্ট ফ্রেন্ড হয়। লড়াই করার শক্তিটুকুও বুঝি সেই জন্যই নেই। রোদেলা তাচ্ছিল্য করে হেসে বলল। ফোনের ওপাশের ব্যক্তিটা বলে উঠল, আর পেয়ে হারানোর যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কি এই যন্ত্রণা বেশি? রোদেলা নিশ্চুপ। ফোনের ওপাশ থেকে গম্ভীর পুরুষালী স্বরটা আবার ভেসে এলো, যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানে মায়া কাটাতে হয়। রোদেলা বলল, এতই সহজ মায়া কাটানো?
রাহুল চসূচক শব্দ করে ফোনটা কান থেকে সরিয়ে সামনে আনলো। যথাসম্ভব মাথা ঠান্ডা করে বলল, তোমার কি উচিত না ওদের ঘৃণা করা, বিশেষ করে তোমার ওই ফ্রেন্ডকে? ওই তো মূল বাধা হয়েছে, জঘন্য, আপনার মতন। রোদেলার এহেন কথা শুনে খানিকটা ভরকালো রাহুল। পর মুহূর্তেই বলল, আমি জঘন্য? ওদের নিয়ে বাজে কথা বলবেন না, আগেও বলেছি। আহনাফকে নিয়ে তো নয়ই, কারণ সে চাইলেই পারতো আমার ফিলিংস নিয়ে খেলতে, যেভাবে আমার ফ্রেন্ডের ফিলিংস নিয়ে ওই ইতরটা খেলেছিল। কিন্তু তিনি তা করেননি। তিনি দিনের পর দিন আমাকে ইগনোর করেছেন। যখন বুঝলেন আমি ওনার প্রতি অনেকটা দুর্বল, তখন বাড়ি ছেড়ে চলে গেলেন। আমাকে সবভাবে এড়িয়ে গেছেন তিনি। আর কুহু, ওকে আমি দোষ দিব না, কারণ ও এখনও রাজিই হয়নি। আর না ও আহনাফ ভাইকে উস্কিয়েছে। আহনাফ ভাই ওর পেছন পড়ে আছে। রাহুল ফোঁস করে শ্বাস ছাড়ল, এরপর বলল, তোমার না আরেক চাচাতো ভাই এসেছে, সে কেমন? রোদেলাকে একটু বাজাতেই সে এই কথাটা বলল, কারণ তার জানা মতে রোদেলা তাকে চিনে না। রোদেলা এখনও রেনান আর রাহুলকে আলাদা হিসেবেই জানে। বান্ধবীর প্রতিশোধ নিতেই তো রেনানের সাথে তার ভাব করেছে সে। ভেবেছে রাহুল বুঝবে না সেটা, অথচ বোকা রাহুল রোদেলাকে এখনও ঠিক করে চিনতেই পারেনি। রোদেলা রাহুলের উদ্দেশ্য বুঝতে পেরে বলল, উনিও বেশ ভালো, তবে ফ্লার্ট করে অনেক, ভালো লাগে না তাই। রাহুল হাসলো, তার মানে একটু হলেও মন জয় করতে পেরেছে সে। গ্রেট। রাহুল এর আগে প্রেম করেছে অনেক, অবশ্য সেসবের কারণ আছে যথেষ্ট, তবে ভালো বোধ হয় এই প্রথম বেসেছে। এর আগে তার হৃদস্পন্দন কারোর জন্য স্পন্দিত হয়নি। অথচ রোদেলাকে দেখলে আজকাল তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়। মাঝে মাঝে তার হাসি পায়। তার মতো ছেলে কিনা শেষমেশ ভালোবেসেই ফেলল। রোদেলার মন পেতে সে উৎগ্রীব। সে রোদেলাকে চায়, তবে অন্য মেয়েদের মতো নয়। সে রোদেলাকে পবিত্রভাবে চায়, সবটা উজাড় করে দিতে চায় সে রোদেলার পানে। তার মাধ্যমে সে নিজের অতীতগুলো ভুলতে চায়। রাহুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রোদেলা বলে উঠল, রেনান আছেন? ভাবনা থেকে বের হলো রাহুল। রোদেলা বলে উঠল, আমার এই ভগ্ন হৃদয় দিয়ে এখন কোথায় যাই বলুন তো? আমার কাছে চলে এসো। রোদেলা খেপে বলল, চুপ করুন অসভ্য পুরুষ। রাহুল হো হো করে হাসতে লাগলো। রোদেলা আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিল। দীর্ঘশ্বাস ছাড়ল সে। আজ বোধহয় পূর্ণিমা। জানালা দিয়ে চাঁদের আলো রোদেলার বিছানায় পড়ছে। রোদেলা বেলকনিতে গেল। নীরব আকাশের পানে তাকিয়ে বলতে লাগলো, আপনাকে না পাওয়ার আক্ষেপ আমার ইহজন্মে ফুরাবে না আহনাফ ভাই। এমন একজনকে আপনি মন দিয়ে বসেছেন, যার বিরুদ্ধে লড়াই করাটা অসম্ভব আমার পক্ষে। না চাইতেও আপনাকে পাওয়ার লড়াইয়ে আমাকে পরাজয় স্বীকার করতে হচ্ছে। অবশ্য লড়াইটাই বা কোথায় করতে পারলাম। তাচ্ছিল্য করে হাসল রোদেলা। না চাইতেও আখি যুগলে পানিতে টইটুম্বুর হলো। ভাঙা স্বরে বলতে লাগলো, আপনাকে না পাওয়ার যন্ত্রণা মরণসম আমার কাছে আহনাফ ভাই, মরণসম। নিজেকে শেষ করে দিতে কতবার যে হাতে ছুরি তুলে নিয়েছিলাম তা আপনি কোনো দিনও জানবেন না। বেঁচে আছি তো কেবল একটা কারণে, উদ্দেশ্য সফল হোক একবার, আর থাকবো না এখানে। অনেক দূরে পাড়ি জমাবো এরপর, অনেক দূরে। ভাগ্যে না থাকলেও আপনি আমার হৃদয়ে রয়ে যাবেন সর্বদা আহনাফ ভাই, সর্বদা। রোদেলা ধপ করে নিচে বসে পড়ল। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। নিশুতি রাতটা তার কান্নার মাঝে তোলপাড় হলো। চাঁদটাও বোধ হয় মায়া ভরা দৃষ্টিতে তার পানে তাকিয়ে। ঘড়ির কাঁটা 2-এর ঘরে এসে পৌঁছল। আধারে মোড়া ঘরটাতে ফ্যানের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। কুহুর চোখে আজ ঘুম ধরছে না। মনটা বড্ড অস্থির লাগছে। এপাশ ওপাশ করছে বারবার। রাইফা তার পাশেই শুয়ে। তারও ঘুম আসছে না। হঠাৎ জায়গা পরিবর্তন হয়, ঘুম আসতে তার সময় লাগছে। সেই জন্যই সেও জেগে। কুহুকে এরকম বারবার এপাশ ওপাশ করতে দেখে ও উঠে বসলো। এরপর বলে উঠল, এমন করছিস কেন, কি হয়েছে? কুহু তাকালো ওর দিকে। রাইফা বিছানা থেকে নেমে লাইট অন করলো। এরপর ওর অভিমুখে এসে বসলো। কুহু ধীরে ধীরে উঠে বসলো। অসহায় সুরে বলল, ঘুম আসছে না, মনটা বড্ড অস্থির অস্থির লাগছে। ওমা কেন? কি জানি। কুহুর মনমরা উত্তর। রাইফা ভাবুক হলো খানিকটা। হঠাৎ বলে উঠল, তোর ফোন কোথায়? কুহু কপাল কোঁচকাল। এত রাতে সে ফোন নিয়ে কি করবে? পাশ থেকে তাও ফোনটা নিয়ে রাইফার দিকে দিল সে। রাইফা ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। কুহু হতভম্ব হলো। রাইফা কুহুর হোয়াটসঅ্যাপে গেল। আহনাফ খাটাস নামে লেখা দেখে বিশ্বজয়ের হাসি দিল। কুহু বুঝতে পারছে না রাইফা কী করতে চাইছে, তবে সে যতক্ষণে বুঝলো ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছে। কুহু চেঁচিয়ে উঠল, এই না! রাইফা খিলখিল করে হেসে ফোন উঁচু করে ফেলল। কুহু ফোন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। আহনাফ কুহুর সাথে করা আগের মেসেজগুলো পড়ছিল। রোজ রাতে এখন এটাই করে সে।
তবুও কুহুকে নিজ থেকে মেসেজ কল করে না। এটা ওর শাস্তি। কিন্তু এখন আহনাফ বুঝতে পারছে যে শাস্তিটা আসলে কে পাচ্ছে। তিলে তিলে সে মরছে তিলোত্তমার স্বর না শুনে, তাকে একটাবার না দেখে। অথচ ওই মেয়ের কোনো হুঁশ নেই। সে তো ভালোই আছে, আয়ন ভাই আছে না তার। এই একটা নাম আহনাফের মাথায় আগুন ধরিয়ে দেয়। বলবে না কথা তার তিলোত্তমার সাথে। আহনাফের অনুপস্থিতিতে সে বুঝুক, বেহায়ের মতো পেছন পড়ে থাকলে সে কখনো বুঝবে না। তবে আহনাফ একটা জিনিস ভেবে পায় না, যে দুনিয়ার এত মেয়ে থাকতে সবাই তারটার পেছনেই কেন পড়ে। দুনিয়ার মেয়ের অভাব, রাহুলও আবার ওকে ফাঁদে ফেলেছিল। এই ব্যাপারটাও তাকে রাগিয়ে তোলে। আর মেয়ে পেল না। আহনাফের ভাবনার মাঝে ফোনটা শব্দ করে বেজে উঠল। খানিকটা চমকালো সে, তবে তার চেয়ে বেশি চমকালো নামটা দেখে। তিলোত্তমা নামটা জল জল করছে। হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে চলতে লাগলো তার। মনে হচ্ছে যেন সে স্বপ্ন দেখছে। তিলোত্তমা কল করেছে তাকে। আহনাফের বিশ্বাস হচ্ছে না। এ কেমন অনুভূতি আল্লাহ! আহনাফের চেহারা খুশিতে ঝলমল করে উঠল। রিসিভ করলো সঙ্গে সঙ্গে। নিজেকে যথাসম্ভব গম্ভীর রাখার চেষ্টা করলো। রাজবাড়ি সরে বলল, হ্যালো। কোহর ভেতরটা মোচড় দিয়ে উঠল এতদিন পর পরিচিত কণ্ঠস্বরটা শুনে। রাইফা ফোনটা ওর হাতে দিয়ে মুখে হাত চেপে হাসতে লাগলো। কোহো ভাবলো কলটা কেটে দিবে, কিন্তু রাইফা হাসির মাঝে চোখ রাঙালো ওকে। দিশে হারা হলো মেয়েটা। এদিকে আহনাফ কারো আওয়াজ না পেয়ে আবার বলল, হ্যালো তিলোত্তমা। কুহুর অস্থির মনটা শান্ত হলো বুঝি এবার। আহ, তিলোত্তমা! কতগুলো দিন পর শুনল নামটা। মনের ভেতর শান্তির স্রোতধারা বয়ে গেল তার। রাইফার দিকে নজর যেতেই দেখল ভ্রু নাচিয়ে দুষ্টু হাসছে। কুহু আর এক মুহূর্ত দাঁড়ালো না এখানে। বিছানা থেকে সাবধানে নামলো। এরপর দ্রুত কদমে রুম থেকে বেরিয়ে গেল। রাইফা হো হো করে হেসে ফেলল তা দেখে। সে ঠিকই ধরেছে, কুহু আহনাফকে পছন্দ করে। সেও খুব করে চায় আহনাফের সাথে তার মিল হোক। কুহুর কাছে আজ সারাদিন সে আহনাফের সম্পর্কে সব শুনেছে। শুনে যতদূর সে বুঝেছে ছেলেটা খারাপ নয়, তাহলে আর অসুবিধা কোথায়? আয়নেরও একটা ব্যবস্থা করা উচিত এবার। কুহুর ধ্যান ছাড়ানো উচিত ওর মাথা থেকে। রাইফা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কি করা যায় এদেরকে নিয়ে। কুহু এই মাঝরাতে পা টিপে টিপে ছাদে এসেছে। ঘরে কথা বলাই যাবে না, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক, তাই ছাদে চলে এসেছে। ছাদে এসে স্বস্তির শ্বাস ছাড়ল সে। ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। চাঁদের আলোয় পুরো শহর আজ আলোকিত। সবটা স্পষ্ট দেখতে পাচ্ছে কুহু। মনটা প্রসন্ন হলো খুব। ফোনের দিকে তাকালো সে। আহনাফ এখনও লাইনেই আছে। ভেতরে ঢিপ ঢিপ করছে কুহুর। কানের কাছে ফোনটা নিয়ে কাঁপা কাঁপা সরে বলল, হ্যালো। আহনাফ চোখ বুজে ফেলল। আহ, সুর শুনেই এত শান্তি লাগছে তার। এই মেয়েটাকে কাছে পেলে না জানি কী হবে। তবে এই কদিন কেন কল করলো না তাকে? আহনাফের অভিমান হলো। সে অভিমানে সরে বলল, আজ মনে পড়লো এই অধমের কথা। কুহু বলে উঠল, আপনার তো মনেও পড়েনি, কল তো সে আমাকেই দেওয়া লাগলো। আহনাফ হাসল। এরপর বলল, আমার আপনাকে মনে পড়েনি? আপনার তাহলে এখনও আমাকে অনেক বোঝা বাকি। অবশ্য বোঝার ট্রাই তো করেননি কোনো দিন। কুহু কিছু বলতে পারল না। ভালোবাসতে যে এখন বড্ড ভয় হয় তার। রেনান তাকে অনেক যত্ন সহকারে ঠকিয়েছে। সে ভালোবাসার পূর্ণতা নিশ্চিত ছিল, সেই ভালোবাসায় বিচ্ছেদ ঘটেছে। কুহুর তাই এখন ভয় হয়, তার ভাঙা হৃদয়টা আবার কেউ ভাঙলে সে আর বাঁচবেই না। তার ভাবনা শুধু ছিল আহনাফের কথায়। এসব বাদ দিন, আপনি এখন আমার অভিমান ভাঙান। আমি আপনার উপর অভিমান করেছি। ইস, কে নিষ্পাপ আবদার! আমার অভিমান ভাঙান। আহনাফের বাচ্চা সুলভ আচরণে কুহুর না চাইতেও হেসে ফেলল। আহনাফ কুহুর হাসির শব্দ শুনল। তখন সে বলে উঠল, এই আপনি হাসছেন? আমার হাসার মতো কিছু কি বলেছি? আমার অভিমান ভাঙাবেন এখন আপনি? কুহু হাসি চেপে বলে উঠল, আমিও অভিমান করেছি। আহনাফের ঠোঁটের কোণে হাসি লেপ্টে রয়েছে। সে বলল, এই 1 মিনিট, আপনি অভিমান করেছেন মানে? আপনি তো আমাকে ভালোবাসেনই না, তাহলে অভিমান কিসের? আপনার অভিমান তো জায়েজ নয়, আমার অভিমান করাটা মানা যায়। কুহু কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল কথাটা শুনে। সত্যিই তো, সে কেন অভিমান করবে? কুহুর এবার রাগ লাগছে। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। নিজের গালে থাপ্পড় মারতে মন চাইছে। আবার প্রেমে পড়ে যাচ্ছে সে। ভেতরের সত্তাটা বিদ্রোপ করে বলে উঠল, একবার ঠকেও তোর শিক্ষা হলো না, যা আবার প্রেমে পড়। আবার যখন ঠকবি তখন বুঝবি। কুহু ঠোঁট কামড়ে ধরল। মনের মাঝে রাইফার সকালে বলা কথাটা বেজে উঠল। মনকে জোর করিস না, যেটা হচ্ছে হতে দে। জোর করে হ্যাঁ বা না কিছুই করিস না। কুহু আরেকবার ঝুঁকি নেবে? কুহু কি আরেকবার ঝুঁকি নেবে? ওইদিকে আহনাফ হ্যালো হ্যালো করছে। কুহু হুঁশে ফেলল যেন। হু 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 কি?
আমার একটা কথাও কি আপনি শোনেননি নাকি? কী করছেন আপনি? আহনাফ রাগ অভিমান করলে আপনি আপনি করে কথা বলে। কুহুর আহনাফের এই জিনিসটা বড্ড ভাল লাগে। সে হঠাৎ বলে উঠল, আচ্ছা একটা কথা বলবো? হাজারটা বলুন। আহনাফের উত্তরে মুচকি হাসল কুহু। এরপর বলল, আমাকে ভালোবাসার কারণ বলেন, আমি শুনতে চাই। আহনাফ কপাল কুচকে টুচকে বলল, কারণ? ভালোবাসতে কারণ লাগে? জানা ছিল না তো। মজা করবেন না একদম। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালোবাসতে কারণ লাগে না ম্যাডাম। হুম, কিছু তো আছে যার জন্য পেছনে পড়ে আছেন। আহনাফ এই প্রশ্নটার উত্তর খুঁজে পায় না। কুহুকে প্রথম যেদিন ভার্সিটিতে দেখেছিল তখন কিছু একটা হয়েছিল তার হৃদয়ে। কুহুর সিক্ত আঁখি তাকে বিমুগ্ধ করেছিল। ওই ভাষা ভাষা নয়নে তাকিয়ে ভুলে বসেছিল সবটা। কেন এমন হয়েছিল সে জানে না, শুধু জানে এই মেয়েটাকে তার চাই। কুহু তাড়া দিল তাকে। বলছেন না কেন? তোমাতে শান্তি খুঁজে পাই আমি তিলোত্তমা। এর কারণ আমার নিজেরই অজানা। তোমার চোখে তাকালে আমার হয়েছে। আমি তেল কম খাই, সো তেল দেবেন না। আচ্ছা, আপনি কি আমার সাথে প্রেম করতে চাইছেন নাকি ভালোবাসতে? আয়নাফ হাসল। এরপর বলল, প্রেমের জালে ফেলে ভালোবেসে বিয়ে করে বাচ্চার মা বানাতে চাই। কিন্তু আমি তো কোনো দিন মা হতে পারবো না। আহনাফ জিভ কামড় দিল। নিজের ওপর রাগ হলো তার। ব্যাপারটা বুঝে বলা উচিত ছিল। কুহুর মনটা বিষাদে ছেয়ে গেল আবার। আহনাফ নিজেকে গালিগালাজ করে শান্ত হয়ে বলল, আমাকে পালবে? আমিও বাচ্চার থেকে কম কিসের? তোমার দামরা খাটাস বেবি, সুন্দর না? কুহু ফিক করে হেসে ফেলল। আহনাফ যেন স্বস্তি পেল। কুহু অমন সময় বলল, আমার ভাঙা হৃদয় আপনার হাতে তুলে দিলে আপনি তা ঠিক করে দিতে পারবেন আহনাফ? আহনাফ চমকে উঠল যেন। তিলোত্তমা তাকে আহনাফ ডাকলো, তার হৃদয় দিতে চাইছে। আহনাফের খুশিতে লুঙ্গি ডান্স দিতে মন চাইল। তবে সে নিজেকে সামলে বলল, ঠিক মানে একদম সুপার গ্লু না, আহনাফের স্পেশাল পিরিতের গ্লু দিয়ে ঠিক করে দেব। একটাবার আমার কাছে দিয়ে দেখো না কতটা যত্ন, কতটা ভালোবেসে মুড়িয়ে রাখি। কুহুর চোখ আচমকা ছলছল করে উঠল। নিজের হৃদয়কে আর মানাতে পারছে না সে। যা হওয়ার হবে, আল্লাহর ওপর ছেড়ে দেবে এবার সে। আহনাফ খানিকটা আমতা আমতা করে বলে উঠল, আমার তোমার ভগ্ন হৃদয় ঠিক করার সুযোগ দেবে কি? কুহুর গাল বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ল। বলে উঠল, দিব, তবে এবার ঠকলে আমি আর বাঁচব না। আহনাফ, নিজেকে আর স্বাভাবিক করতে পারবো না আমি। আহনাফ দৃঢ় গলায় বলে উঠল, তোমার হৃদয় ভাঙার সাধ্য আমার নেই তিলোত্তমা। যে পর্যন্ত বেঁচে আছি আমার হৃদয় শুধু তোমার নামে স্পন্দিত হবে। মৃত্যুর আগ অবধি ধরো। সামনাসামনি বললে ভালো হতো। আচ্ছা তিলোত্তমা, আমি এক্ষুনি আসছি। ফোনে ভাল লাগছে না, তুমি দাঁড়াও। হ্যাঁ, আমি আসছি তিলোত্তমা। কুহুকে কিছু বলতে না দিয়ে আহনাফ কল কেটে দিল। কুহু হতভম্ব হলো, এ পাগল নাকি? পরক্ষণে হেসে ফেলল সে। হঠাৎ পেছন থেকে ফিরতে আত্মাটা কেঁপে উঠল তার। আয়ান। চাঁদের সোনালি আলোয় কুহু স্পষ্ট তার চোখে পানি দেখতে পেল। ব্যথাতুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছেলেটা। সূর্যের প্রখর তাপে চারদিক আজ উত্তপ্ত। ভ্যাবসা গরমে সকলে অস্থির হয়ে উঠেছে। এই উত্তপ্ত রোদের মাঝে রাস্তায় হাঁটছে কুহু। হঠাৎ তার আজ বাঙ্গির ভার্সিটির কথা মনে পড়েছে। এই সমস্যা ওই সমস্যা হতেই থাকে তার জীবনে। ভার্সিটি যায় না আজ কতদিন। তবে এখন মনে হচ্ছে বড্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে সে। এই রোদে কোন ছাগল ভার্সিটিতে যায়? ভেতর থেকে উত্তর এলো, তোর মতো ছাগল থাকতে আবার কে? কুহু শাসালো তাকে। নিজের সাথে তর্ক বিতর্ক করতে করতে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। হঠাৎ নিজের কানের কাছে কারো তপ্ত শ্বাস অনুভব করলো। শরীরটা শিরশির করে উঠল তার। শোনা গেল এক অভিমানী পুরুষালী স্বর, রাতে আসলে না কেন? অপেক্ষা করছিলাম তো। পরিচিত স্বর শুনে স্বস্তি পেল কুহু। পেছনে ঘুরে তাকাতে আহনাফের চাপদাড়ি ভরা গালের সাথে তার গাল অল্প ধাক্কা খেল। আহনাফের দাড়ির সাথে ঘষা লাগতেই কুহু চোখ খিচে ফেলল। আহনাফ হাসল তা দেখে। কুহু গালে হাত দিয়ে বলল, দাড়ি তো না, যেন বাসন মাজার ধারালো মাজুন। আপনার দাড়ির সাথে ঘষা দিলে মনে হয় কালিওয়ালা পাতিলের কালিও উঠে যাবে। বাবা গো। কুহুর কথা শুনে আহনাফ হো হো করে হেসে ফেলল। এরপর বলল, তোমার পছন্দ নেই দাড়ি? কুহু বলে উঠল, ছেলে মুরগিও পছন্দ না আপনার। যেমন আছেন এতেই বেশ লাগে। এভাবেই থাকুন, তবে দূরে থাকবেন। আহনাফ বলে উঠল, গরম প্রচুর, গাড়িতে চলো, ওখানে কথা হবে। কুহু কপাল কুঁচকে বলল, আপনার গাড়িতে কেন যেতে হবে? আজব তো। আহনাফ অবাক হলো যেন ওর এমন কথায়। পরক্ষণে বলে উঠল, আমার গাড়িতে যাবে না তো কার গাড়িতে যাবে? তেরামি না করে গাড়িতে উঠো তিলোত্তমা। কুহু কিছু বলতে নিলে আহনাফ তাকে আটকে গম্ভীর স্বরে বলে উঠল, আজ থেকে আমার সাথে ভার্সিটিতে যাবে, বাসে যাবে না আর। এই ব্যাপারে আমি আর কোনো কিছু শুনতে চাই না। কুহু চুপসে গেল। আহনাফ বলে উঠল, নিচ থেকে যাবে নাকি কোলে তুলে নিয়ে যাব? কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে আহনাফের গাড়ির দিকে হাঁটা ধরল। আহনাফের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পেছনে পেছন সেও এলো।
ড্রাইভিং সিটে এসে বসলো। কুহু পাশেই বসে। আহনাফ গাড়ি স্টার্ট করলো। কুহুর দিকে এক পল তাকালো সে। বড্ড মনমনা লাগছে তাকে। কাল রাতে যখন আহনাফ এলো, কুহুকে কল করলো, কুহু রিসিভই করলো না। আহনাফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যায়। সাথে রাগও হয় প্রচুর। তবে ভাবলো হয়তো ঘুমিয়ে গেছে। আহনাফ বলে উঠল, মন খারাপ কেন ম্যাডামের, জানতে পারি? কুহু মলিন হেসে কোলের ওপর ব্যাগটাকে একটু জড়িয়ে ধরে বলল, মন খারাপ না, আমার চেহারাই এমন। আহনাফ এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, মিথ্যা কথা আমার পছন্দ না তিলোত্তমা। জীবনে যাই হয়ে যাক না কেন, মিথ্যা বলো না আমাকে। মিথ্যা আমি সহ্য করতে পারি না। এখন বলো কি হয়েছে? কালকে রাতে এলে না যে? রাতের কথা বলতেই কুহুর মুখটা আবার ছোট্ট হয়ে গেল। মাথাটা সিটিয়ে এলিয়ে দিল। আয়নের করা আহাজারিগুলো তার কানে এখনও বাজছে। আমার সাথে এমন করিস না সুহাসিনী, আমি তোকে ছাড়া বাঁচব না রে। আয়ন কুহুর হাত ধরে নিজের মুঠে নিয়ে ভাঙা সুরে বলল। কুহু বুঝতে পারছে না কি বলা উচিত তার। হঠাৎ আয়নকে দেখে সে এমনিতেই চমকে গেছে। এখন আবার সুহাসিনী, এই সুহাসিনী, আমি তো তোকে ভালোবাসি। আমার ভালোবাসা এভাবে প্রত্যাখ্যান করতে পারিস না তুই। তুই বল না তোর কেমন ছেলে পছন্দ। আমি সেরকম হয়ে যাব, যা বলবি তাই করব, বিশ্বাস কর। তুই শুধু একবার বল। কুহু আয়নের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আয়ন হতভম্ব হয়ে তাকালো সেদিকে। আয়ন আবার ওর হাতটা নিজের মুঠে নিয়ে বলে উঠল, এমন করিস না সুহাসিনী, আমি তো তোকে ভালোবাসি। ওই আহনাফ কি তোকে আমার চেয়ে বেশি ভালোবাসে? কুহু বলে উঠল, এসব বলবেন না ভাইয়া, আমার অস্বস্তি হয়। তাছাড়া আপনাকে? কি আমাকে? আয়ন কুহুর গালের এক পাশে হাত রেখে বলল, সুহাসিনী লক্ষ্মীটি আমার, এমন করিস না আমার সাথে। তোকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না। এত বড় শাস্তি দিস না আমাকে। আয়নের গাল বেয়ে জল পড়তে লাগলো। চাঁদের সোনালি আলোয় কুহু তার ঠিকই দেখতে পেল। কিন্তু এখানে তার কি করার? ভালোবাসা কি আদৌ জোর করে হয়? ভালোবাসা হুট করেই হয়ে যায়। আয়নকে নিয়ে সে কখনো এসব ভাবেনি। আয়নের তার প্রতি দুর্বলতা সম্পর্কে সে জানতো, তাই তো সবসময় ইগনোর করতো। কুহুর ভাবনার মাঝে আয়ন ভাঙা সরে বলে উঠল, আমি সইতে পারবো না রে, এসব করিস না সুহাসিনী। কুহু জিভ দিয়ে ঠোঁট ভেজালো। এরপর আয়নের হাতটা শক্ত করে ধরলো, বলল, ভালোবাসা একটা অদ্ভুত জিনিস ভাইয়া। এটা যখন তখন হয়ে যায়। জোর করে ভালো কে জোর করে? এতগুলো বছর ধরে আমি তোকে ভালোবাসি, সেই ভালোবাসা তোর চোখে পড়েনি? এখন এই 2 দিনের একটা ছেলের জন্য খুব ভালোবাসা উতলে পড়েছে তোর। আয়ন উচ্চস্বরে বলে উঠল কথাগুলো। কুহু কেঁপে উঠল খানিকটা। আয়ন সিক্ত চোখ জোড়া বুঝে নিজেকে ঠান্ডা করলো। এরপর নরম স্বরে বলে উঠল, সরি। আপনাকে আমি আগেও বলেছি যে আপনার প্রতি আমার সেরকম কোনো ফিলিংসই নেই। এখন এসব বলার কোনো মানেই হয় না। আপনাকে আমি ভাইয়ের নজরে দেখি। এখন এসব কথা বলে আপনি আমাকে লজ্জায় ফেলছেন। আয়ন ব্যথাতুর নয়নে তাকালো তার পানে। কুহু তার হবে না, সে ভাবনাকে সে ঘৃণা করে। ভাবতেও চায় না এটা সে। সে বলে উঠল, আহানা পরলোকের ছেলে বলে ওকে এড়াতে পারিস না, তাই তো? কুহু চোখ মুখ শক্ত করে তাকালো তার দিকে। ফালতু বকবেন না ভাইয়া, আপনি নিজেও জানেন কেমন। রাত হয়েছে, ঘুমান, সকাল উঠলে সব ঠিক হয়ে যাবে। কুহু কথাগুলো বলে চলে যেতে নেয়। আয়ন তখন বলে উঠল, আমার ভালোবাসাকে পায়ে ঠেলে ওই আহনাফের ভালোবাসাকে স্বীকার করলি তুই? আমার তো কোনো দোষ ছিল না, আমার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। তাও আমার প্রতি এত নিষ্ঠুর হচ্ছিস কেন? কেন এমন করছিস তুই? একটু ভালোবাসা ভিক্ষা দে না আমায়, একটু ভালোবাস না আমাকে। আয়ন 2 হাঁটু মুড়ে বসে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কুহু আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় ছাদ থেকে। যাওয়ার সময় আয়নের আহাজারি কানে আসে তার, যাস না সুহাসিনী, ছেড়ে যাস না। কী ভাবছ এত? আহনাফের স্বর শুনে কুহুর ভাবনা শুধু ছিলে। আহনা বলে উঠল, কোন ভাবনায় ডুবেছিলে? রাস্তায় একটা কথা পর্যন্ত বললে না। আমি কত কিছু জিজ্ঞাসা করলাম, কিছুই বললে না। কুহু বলে উঠল, কিছু না। এসে গেছে? আহনাফ মুচকে এসে বলল, আজ ভার্সিটি বন্ধ। কুহু হোঁচট খেলো যেন। আজকে বন্ধ? আজকে কী বার? কী বার? আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে ওর মাথায় মৃদু ধাক্কা দিয়ে বলল, শুক্রবার। হ্যাঁ। কুহু বোকা বনে গেল। এটা কোনো কথা? ভার্সিটি বলে যে একটা কিছু আছে সেটাই সে ভুলে যাচ্ছিল। আজ এতগুলো দিন পর যাবে বলে ঠিক করেছিল, আর আজ কিনা শুক্রবার। বাসার একটা কেউ বলল না। এরা কি মানুষ? বাঙ্গিয়েরা। কুহুর ভেতর থেকে উত্তর এলো। কুহু বলে উঠল, তাহলে আপনি আমাকে আগে বললেন না কেন? আহনাফ 2 কাঁধ উঁচু করে বলল, এমনি। আহনাফ গাড়ি থেকে নামলো। কুহুও নামলো। অচেনা জায়গা। কুহু আশেপাশে দেখতে লাগলো। ডান পাশটায় চোখ যেতেই মুগ্ধ হলো। নদীর স্রোতধারা বয়ে যাচ্ছে। ওপরে বেঞ্চ রয়েছে কয়েকটা। মানুষ নেই একটাও। এত সুন্দর জায়গা অথচ মানুষ নেই। হঠাৎ তার পেছন থেকে সারপ্রাইজ! চমকে এক প্রকার লাফিয়ে উঠল কুহু।
পেছন থেকে রোদেলা, নিধি, নাতাশা, আদিত, আরিফ, রাফি ওরা বেরিয়ে এলো। কুহু বুকে থুথু দিয়ে বলে উঠল, বাঙ্গির সারপ্রাইজ, আরেকটু হলে মরতাম। এমন করে কেউ, আল্লাহ গো। সবাই দাঁত কেলাচ্ছে। কুহু এক ভ্রু উঁচু করে বলে উঠল, কী ব্যাপার, আজকে কোনো কিছু আছে নাকি? আদিত বলে উঠল, আরে আছে মানে, আজকে জব্বর পার্টি হবে। কেন? সবাই মিটমিট করে হাসছে। রোদেলা বলে উঠল, কারণ আপনি আহনাফ ভাইকে ফাইনালি মেনে নিয়েছেন মহারানী। তার কথার পিঠে নিধি বলে উঠল, সেই খুশিতে আহনাফ ভাই আজ ট্রিট দেবে আমাদের। সবাই আজকে ঘুরবো, খাবো দাবো, আনন্দ করব। কুহু ভোরকে আহনাফের দিকে তাকালো, যে কিনা একটা সানগ্লাস পরে বড্ড কঠিন মুখে দাঁড়িয়ে আছে। দেখে বোঝার উপায় নেই যে এই ছেলেটা এতটা বাচ্চা সুলভ আচরণ করে কুহুর সামনে। কুহু ওর থেকে নজর সরিয়ে বলল, আমি এসবের কিছুই জানি না, বাসায় বলে আসিনি, আমি কোথাও যাচ্ছি। আয়ানও আসবে তো, নাতাশা কুহুর কথার মাঝেই বলে উঠল। কুহু চমকালো যেন, আয়ান ভাইয়া আসবে? তখনই একটা বাইক এসে থামলো তাদের সামনে। সবাই সেদিকে তাকালো। আয়ান হেলমেট খুলে চুলগুলো ব্যাক ব্রাশ করলো। নাতাশা যেন আরেকবার প্রেমে পড়ল। হায়! আয়নের পেছন থেকে একটা মেয়েকে নামতে দেখে তার হাসি উবে গেল। মেয়েটা কে? আয়নের সাথে কেন? হাজারটা প্রশ্ন এসে বাজছে মনে। তখন আয়ান এসে সবাইকে হাই হ্যালো জানালো। রাইফা কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে উঠল, তোর হিরো কোনটা রে? কুহু চোখ পাকিয়ে তাকালো। রাইফা ইশারায় অনুরোধ করল বলতে। কুহু ইশারায় আহনাফকে দেখালো। বিধিবম। আহনাফের কল আসা শেষ হয়ে যায়। তার পাশে দাঁড়িয়েছিল আদিত, যে কিনা হাঁ করে রাইফার দিকে তাকিয়ে। রাইফা ইশারা অনুসরণ করে আদিতের দিকেই তাকিয়েছে। এই ছেলে তাহলে। ও আদিতের দিকে তাকিয়ে মুচকি হাসল। আদিত বুকের বাঁ পাশে হাত রাখলো ওর দিকে তাকিয়ে থেকেই। রাইফা কপাল কুচকালো এতে। কেমন ছেলে রে ভাই? রাইফার কাছে মোটেও ভাল লাগছে না তার এই তাকানোর ধরন। কুহুর মুখে আহনাফ সম্পর্কে যা শুনেছিল তার তো কোনোটাই এই ছেলের কাছে বলে মনে হচ্ছে না। কুহু কি প্রেমে অন্ধ হয়ে ওসব বলল নাকি? রাইফার ভাবনার মাঝে কানে এলো। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। ছন্দের মতো বলল আদিত। রাইফা চমকে উঠল। তাকিয়ে দেখলো সবাই একপাশে সরে গিয়েছে, সেই দাঁড়িয়ে এখনও। এই ছেলে তার পাশে আসলো কখন? রাইফা বলে উঠল, রেসপেক্ট মি, বয়সে বড় হই। আয়নের বয়সী না তুমি? হ্যাঁ, ছোটই হও বয়সে। আদিত খ্যাক খ্যাক করে হেসে উঠল। এইটুকু মেয়ে কি না আমার বয়সে বড়? নাক টিপলে দুধ বের হবে আবার। এনিওয়েজ, নাম কি তোমার? রাইফা বুঝতে পারল না আহনাফ তার সাথে এভাবে কথা বলছে কেন। এই ছেলের ধরন ভালো ঠেকছে না তার কাছে। কুহুকে বারণ করা লাগবে দেখা যাচ্ছে। রাইফা ওর কথার উত্তর না দিয়ে চলে যেতে নেয়, তখনই বাধা পেল ওর ওড়না। পেছন ফিরে তাকালো সে। আদিত দুই হাত উঁচু করে সারেন্ডার করার মতো করে আছে। তার ঘড়িতে আটকেছে রাইফার ওড়না। আদিত হেসে বলল, আল্লাহ চাইছেন না বোধ হয় যে তুমি আমার থেকে দূরে যাও। রাইফা টানতে লাগলো ওড়না। ওড়না তো এলোই না, উল্টো আদিত চলে এলো। রাইফা ভোরকে পেছনে সরে গেল। আরে আরে! রাইফা একদম কাছাকাছি এসে থামলো সে। এই প্রথম আদিতের কোনো মেয়েকে দেখে হৃদস্পন্দন অস্বাভাবিক হলো। এদিকে রাইফা তাকিয়ে ওর ঘড়ির দিকে। হাওয়ায় হাওয়ায় ওর ঘড়ির সাথে ওনা গিট বেঁধে গেল। স্ট্রেঞ্জ। পরক্ষণে সে সবটা বুঝতে পারল। এই ছেলে একটা ফ্লার্টিং বাজ, ইচ্ছা করে করছে এসব। ছি ছি! সে আদিতকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকে হেসে বলল, খুব ভালো লাগছে না এভাবে তাকিয়ে থাকতে? আদিত ঘোরের মাঝে থেকে বলল, খুব। রাইফা মুচকি হাসল। এরপরই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটল। আদিত চেঁচিয়ে উঠল, যাহ, চার শেষ। আদিতের চিৎকারে সবাই চলে এসেছে। আদিত অবাক নয়নে ওর দিকে তাকিয়ে ব্যথায় কাতরাচ্ছে। রাফি বলে উঠল, ভাই, এমনি মান ইজ্জত মাইরেন না, ওটা কি হাত দিয়ে ধরে রাখার জায়গা? মেয়েরা আর এগোলো না। আদিত চোখ রাঙালো রাফিকে। আরিফ তাদেরই দেখছিল, যার ধরুন ঘটনা তার জানা। সে হো হো করে হাসছে। আহনাফ কপাল কুঁচকে তাকিয়ে। কে গুলি করেছিল খবর পেয়েছ? হারুন রহমানের মুখটা বিষণ্ণ লাগছে। শাখাওয়াত আলম সেটা দেখে উত্তর পেয়ে গেলেন যেন। বললেন, ভালো করে খোঁজ করো। হারুন রহমান মাথা নাড়লেন, কিন্তু তারপরও তার মুখে বিষণ্ণতার ছোঁয়া দেখা গেল। কী সমস্যা? হারুন রহমান খানিকটা আমতা আমতা করতে লাগলেন। এসির মধ্যে থেকেও তার কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। শাখাওয়াত আলম হাতের ফাইলটা রেখে কপাল কুঁচকে তাকালেন তার দিকে। কী হয়েছে দ্রুত বলো সেটা, এমন আমতা আমতা করছো কেন? হারুন রহমান পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে লাগলেন। এরপর আমতা আমতা করেই বললেন, আহনাফ শাহরিয়ারের গার্লফ্রেন্ড গিয়ে জানা গেছে স্যার। শাখাওয়াত আলমের মুখটা খুশিতে ঝলমল করে উঠল। তিনি বললেন, এ তো ভালো খবর, এবার অন্যভাবে শোধ নেওয়া যাবে। হারুন রহমান একটা শুকনো ঢোক গিলে বললেন, সেটা যে অসম্ভব স্যার। শাখাওয়াত আলম ভ্রু কুঁচকালেন, বড্ড বিরক্তি নিয়ে বললেন,
এত ঘুরিয়ে না বলে সরাসরি বলো তো। ছোটো মাই সে মেয়ে। সাখাওয়াত আলমের কথার মাঝে হারুন রহমান কথাটা বললেন। সাখাওয়াত আলম স্তব্ধ হয়ে গেলেন। আজ তো আকাশটা যেন তার মাথায় ভেঙে পড়েছে। পরক্ষণে একটা ফাইল উঠিয়ে গম্ভীর স্বরে বললেন, এটা অসম্ভব, তোমার খোঁজ নেওয়া গাফিলতি আছে, ভালো করে খোঁজ নাও। না স্যার, আহনাফ শাহরিয়ারকে কাল রাতে ছোটো মায়ের বাড়ির সামনে দেখা গেছে। আজকে তারা একসাথে ঘুরতে গিয়েছে। সাখাওয়াত আলম ক্ষোভে হাতের ফাইলটা তুলে ছুঁড়ে মারলেন। হারুন রহমান জানতেন এমন কিছুই হবে। ভদ্রলোক হাতের ছাতাটা খুলে মেলে নিজেকে আড়াল করলেন, কারণ এই খবর দেওয়ার জন্য এখন তার উপর টেবিলের সব ফাইল ছুঁড়ে মারা হবে এটা তিনি জানেন। বিগত দিন থেকে এমনই হয়ে আসছে। সাখাওয়াত আলমের অপছন্দের খবর আনলে এমনই হয়। এখনও সাখাওয়াত আলম তার দিকে ফাইলপত্র ছুঁড়ে মারছেন আর জোরে জোরে গর্জন করছেন। হারুন রহমান শক্ত করে ছাতা চেপে ধরে রেখেছেন আর বলছেন, স্যার শান্ত হন, এখনও সময়। ওরি বাবা, স্যার এখনও সময় আছে। ছোটো মাকে সঠিক পথে আনতে হবে, তাকে জানাতে হবে যে শাহরিয়ারের বংশটা আপনার শত্রু। সাখাওয়াত আলম সর্বশেষ ফাইলটা ছুঁড়ে মেরে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। ধপ করে চেয়ারে বসে পড়লেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দেখে তিনি ছাতাটা বন্ধ করলেন। সাখাওয়াত আলমের চোখে মুখে আগুন, রাগে শরীর কাঁপছে ভদ্রলোকের। দুনিয়ায় ছেলের অভাব ছিল যে ওই হতচ্ছাড়ার সাথে প্রেম করতে হলো? শাহরিয়ার বংশের দিকে ওর নজর যায় কেন আমি বুঝি না। রেনানের সাথে প্রেম করে শিক্ষা হয়নি ওর? রাগ মিশ্রিত স্বরে চেঁচিয়ে বললেন কথাগুলো। হারুন রহমান মিনমিন ছুড়ে বললেন, ছোটো মাকে বুঝিয়ে বললে সে বুঝবে স্যার। সাখাওয়াত আলম রাগের চোখে অন্ধকার দেখছেন। মেয়ের ওপরই রাগ লাগছে তার। সে জানেও না হয়তো এর জন্য তাকে এতটা পস্তাতে হচ্ছে। আহনাফের থেকে দূরে না থাকলে তার জীবনে ঝুঁকিই বাড়বে। নির্বোধ মেয়ে, আর ছেলে পেল না। আর আহনাফের পেছনে তো কম মেয়ে ঘুরে না। নিশ্চয়ই সে বুঝে গিয়েছে যে কুহু তার মেয়ে। তার মানে ওই দিন আহনাফে গুলি করিয়েছিল। সাখাওয়াত আলমের রাগ এবার ভয়ে পরিণত হলো। পিতৃত্ব বোধ জেগে উঠল। মেয়ে হারানোর ভয় জেগে ধরল তাকে। তার উপর প্রতিশোধ নিতে গিয়ে যদি মেয়েটার কোনো ক্ষতি করে দেয়। রেনানের থেকে সেবার মরতে মরতে বেঁচেছে, এখন যদি কিছু একটা হয়ে যায়। ওদের উপর নজর রাখো, বেশি করে লোক লাগাও, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। হারুন, আজ রাতে আমি ওর সাথে কথা বলবো। এখন তুমি ওদের উপর নজর রাখতে বেশি করে লোক পাঠাও। হারুন রহমান মাথা নেড়ে চলে গেল। সাখাওয়াত আলম চোখ বুজে হেলান দিলেন চেয়ারে। কি একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা এখানে আজ দুপুর পর্যন্ত থাকবো। রান্না এখানেই করা হবে, সবাই হাতে হাতে সাহায্য করবে, ওকে? সবাই উৎফুল্ল হয়ে চেঁচিয়ে উঠল আহনাফের কথায়। রাফি ফিস করে বলে উঠল, ভাই, এর মাঝে টয়লেট পেলে? আহনাফ সরু চোখে তাকালো ওর দিকে। রাফি তা দেখে মেকি হেসে বলে উঠল, হে হে, নদী তো আছেই, থাক থাক। আহনাফ কপাল কুঁচকে বলে উঠল, নদী? উফ, ওই পাশে পাবলিক ওয়াশরুম আছে, চোখটা ঘুরিয়ে দেখ একটু। রাফি দাঁত কেলিয়ে বলল, আচ্ছা ভাই। আহনাফ ফোঁস করে শ্বাস ছাড়ল। তার তিলোত্তমার দিকে তাকালো। একটা মাদুর পেতে বসে রয়েছে। রোদেলা আর নিধির সাথে বক বক করছে। তার থেকে দৃষ্টি সরিয়ে এক পল রোদেলাকে দেখল। রোদেলাও কি মনে করে তার দিকে তাকালো। আহনাফ অপ্রস্তুত হলো খানিকটা, তবে প্রকাশ করল না তা। মুচকি হাসি উপহার দিল। রোদেলাও হাসল বিনিময়ে, তবে সেই হাসিতে তার চোখ হাসেনি। বড্ড মলিন ছিল সেই হাসি। এতই সহজ বুঝি প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়া? তিলে তিলে রোদেলা এর যন্ত্রণা টের পাচ্ছে। বুকের বাঁ পাশটা ব্যথা চিনচিন করে ওঠে। ভেতরে তার মাঝে যে ঝড় চলছে তা কখনো কেউ টের পাবে না। কিছু কষ্ট অপ্রকাশ্য থাকাই ভালো। সে ওদের সাথে আবার আড্ডায় যোগ দিল। হঠাৎ নিধি চাপা বলে উঠল, এই আয়ান ভাইয়া তোর দিকে তখন থেকে এমন ক্যাবলার মতো তাকিয়ে আছে কেন রে? কুহু ভোরকে তাকালো আয়ানের দিকে। আয়ান আর নাতাশা একটু দূরে একটা বেঞ্চে বসে আছে। নাতাশা বক বক করছে তার সাথে, অথচ সে নিশ্চুপ হয়ে কুহুর দিকে অনিমেষ তাকিয়ে। কুহু তাকানোর পরও তার নজর এক চুল সরল না। কুহুই নজর সরিয়ে নিল। আয়ান বোধহয় হাসলো তা দেখে। নাতাশা আয়ানের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই হাসছো কেন তুমি? আয়ান সামনের নদীর দিকে তাকিয়ে বলল, কিছু না, বলো তুমি কি বলছিলে? তাদের সম্পর্কে এখন তুমিতে এসেছে। তবে নাতাশা জানে সে আয়ানের বন্ধু হতে পারছে। ভালোবাসার মানুষও হয়ে যাবে একদিন, তারই বিশ্বাস। নাতাশা হঠাৎ কি একটা ভেবে বলল, আচ্ছা তুমি যদি কোনো দিন কুহুকে না পাও তাহলে কি করবে? নাতাশা আয়ানকে তাদের এই আয়োজনের আসল কারণ বলেনি, বলেছে সবাই এমনি আনন্দ করবে। আয়ানের ঠোঁটে ফুটল বিষাদপূর্ণ এক হাসি। তবে হঠাৎই সেই হাসি গায়েব হয়ে গেল। ছোঁয়া শক্ত হয়ে গেল। গাঢ় স্বরে বলল, ছিনিয়ে নেব, তাও অন্য কারো হতে দেব না।
নাতাশা খানিকটা ভরকালো, হালকা হেসে নিজেকে স্বাভাবিক রেখে বলল, ধরো যদি না পাও, অন্য কেউ যদি। নিজের জিনিস আগলে রাখতে জানি আমি। আয়নের গুরু গম্ভীর স্বর। নাতাশা চট করে বলে উঠল, কুহু যদি অন্য কাউকে ভালোবাসে? আয়ন কেমন করে যেন তাকালো তার দিকে। আয়ন বেশ বুঝল নাতাশা আহনাফ আর কুহুর সম্পর্কে জানে, তাকে বাজিয়ে দেখছে এখন। আয়ন দৃঢ় স্বরে জবাব দিল, ওদের বিচ্ছেদের দায়িত্ব তাহলে আমার। আয়ন কিছু বলল না। নাতাশা খেয়াল করেছে যে আয়ন আজ একটু বেশি গম্ভীর, খুব বেশি কথা বলছে না। এখন আবার এসব বলছে। এই আয়নের সাথে তো তার প্রথম দেখা হয়নি। এই আয়ানকে দেখে তো সে প্রেমে পড়েনি। আয়ন শেষে তার হবে তো। রাইফার স্কুল থেকে একটা জরুরি কল আসে, সে সাইডে এসে কথা বলছিল। কথা শেষ হতেই পেছনে ঘুরে চমকে উঠল। আদিত পেছনেই দাঁড়িয়ে। রাইফা বুকে থুথু দিয়ে বলল, আজরাইলের মতো হাজির হয়েছ পুরো, তা এখানে কি? আদিত বলে উঠল, তোমার গায়ে কিন্তু হেব্বি শক্তি মাইরি, আর একটুর জন্য আমার বংশগতি বন্ধ করে দিয়েছিলে। রাইফা বিরক্তিতে চশচক শব্দ করল। সে মনে করেছিল এটা আহনাফ, কিন্তু পরে সবাই যখন আদিত আদিত বলে ডাকায় তখন ভুল ভাঙে। সে যাই হোক, এই ছেলেকে তার মোটেও ভালো লাগেনি। কেমন ফ্লার্ট করছে দেখো। আদিত তখন বলে উঠল, রাইফা রাইট? রাইফা মুচকি হেসে বলল, রাইফা আপু হবে কথাটা। আদিত হো হো করে হাসতে লাগলো। এই পুচকি মেয়ে নাকি আপু হবে তার? আদিত বলে উঠল, নাইস জোকস। সাইজটা দেখেছো নিজের? পুচকি মেয়ে একটা। এই কোন ক্লাসে পড়ো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার? রাইফা হতভম্ব। তার ফেসটা কি এতটাই বাচ্চা বাচ্চা লাগে? পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলল, আমি একজন শিক্ষিকা, চাকরি করি আমি। আদিত নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে বাবা, কত বড় মানুষ। সিনিয়র হওয়ার খুব শখ দেখছি। আরে আশ্চর্য তো। আদিত রাইফাকে ভেঙিয়ে ওর মতো করেই বলল, আরে আশ্চর্য তো। রাইফার রক্তচক্ষু নিক্ষেপ করলো। আদিত বুকের বাঁ পাশ দিয়ে আহ শব্দ করে উঠল। রাইফা ভ্রু কুচকালো। আদিত বলে উঠল, তোমার নাম রাইফা না হলে রাইফেল রাখা উচিত ছিল। আহ মিস রাইফেল। রাইফা মেজাজ বিগড়ালো। তার এত সুন্দর নামটাকে এভাবে বলল। সে বলে উঠল, ম্যানারলেস ছেলে কোথাকার। সিনিয়র হই তোমার। সঠিক বয়সে বিয়ে করলে তোমার সন্তান আমার স্টুডেন্ট হতো আজ। কথাটা বলে হন হন করে চলে গেল রাইফা। আদিত হাঁ করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। সঠিক বয়সে বিয়ে করলে মানে? তার সন্তান ওর স্টুডেন্ট? কি অলক্ষণে কথা বলে গেল এটা। আদিতের মাথায় হাত। এরপরই কুটিল হেসে বলল, আমার সন্তান তোমার স্টুডেন্ট হোক আর নাই হোক, ওর জননী তো তোমাকেই বানাবো মিস রাইফেল। কিছুক্ষণের মাঝে আরিফ বড় বড় পাতিল আর রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হলো। হই হুল্লোড় বেঁধে গেল। এরকম একটা পিকনিকের শখ কুহুর ছোটোবেলা থেকেই ছিল। সামনে একটা স্নিগ্ধ নদী থাকবে, হালকা বাতাস বয়ে যাবে। রৌদ্রোজ্জ্বল আকাশটা হঠাৎ করে গুম মেরে গিয়েছে। সবাই একটু ভয় পেল যদি বৃষ্টি আসে। তখনই আহনাফ সবাইকে বলল যে তেরপাল আছে, সমস্যা নেই। খুশি আর দেখে কে। আহনাফ না জেনে কুহুর একটা ইচ্ছা পূরণ করে ফেলেছে। কুহু আহনাফকে ধন্যবাদ বলবে এজন্য। আহনাফের দিকে তাকাতেই দেখলো আহনাফ তার দিকেই তাকিয়ে। কুহু মুচকি হাসলো আজ তার দিকে তাকিয়ে। আহনাফের মনে হলো ওর হাসি সোজা তার বুকে বিঁধল। আহ, এত শান্তি। আহনাফ ঠোঁট চোকা করে চুমু ছুড়ল। কুহু মুখ কুচকে ফেলল এতে। শব্দ না করে ঠোঁট নেড়ে বলল, বাণিকচন্দ্র। আহনাফ ওর কথা বুঝতে পেরে চোখ মুখ শক্ত করে তাকালো। কুহু জিভ দেখিয়ে ভেঙালো, যেন সে কোনো পরোয়াই করল না। বাণিকচন্দ্র বলে যে কোন গালিটা দিয়েছে সে এটা ভালোই বুঝেছে। বড্ড বিয়াদব মেয়ে। এমন একটা গালি সে আহনাফ শাহরিয়ারকে দিল, একটা মেয়ে দিল। পরক্ষণে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, একটা মেয়ে আবার কি, তার তিলোত্তমাই তো। আহনাফ মনে মনে ঠিক করলো এই মেয়েকে সে ঠিক করবে। মুখের ভাষা এত খারাপ হয় কোনো মেয়ে মানুষের? কি সুন্দর গালিগুলোর নতুন রূপ বের করে বলল। ভালো জায়গায় ব্রেন না খাটিয়ে উল্টাপাল্টা জায়গায় খাটায়। হাতে পাক না সে বুঝিয়ে দেবে সব। আহনাফ শাহরিয়ারকে তো আর চেনে না। আনন্দ ঘন পরিবেশটা থমথমে বানাতে রাহুলের আগমনই যথেষ্ট ছিল। হঠাৎ একটা কালো রঙের গাড়ি থামতে দেখে সকলের চোখ জায়গায় সেখানে। গাড়ির দরজা খুলে যখন রাহুলকে নামতে দেখে সবার হাসি উবে গেল। রাফি বিরক্ত মেশানো শুনে বলে উঠল, এ হালারে দাওয়াত দিল কোন হালায়? সবার মুখ থেকে একটা গালি বের হলো রাহুলকে দেখে। কুহু বিড়বিড় করল, বিন বাজানোর আগে সাপ হাজির। উন্নতি হয়েছে তো বেশ। এদিকে আহনাফ হাস্যোজ্জ্বল মুখে দুই হাত পাখির মতো মেলে এগিয়ে গেল। ভাই বুকে আয় ভাই। রাহুল কপাল কোঁচকাল। আহনাফ তাকে জড়িয়ে ধরেছে ততক্ষণে। আদিত আরিফের কানে কানে বলল, অষ্টম আশ্চর্য জিনিস আরিফ, ছবি তুল রাখ, পরে মিউজিয়ামে দিয়ে আসবো। আরিফ সত্যিই ছবি তুলে রাখলো। কেমন আছিস আমার সোনার ভাই? তোর পাছা ঠিক হয়েছে? দেখি দেখি।
আহনাফ ওইদিকে হাত দিতে নিলে রাহুল পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত পিষে বলল, হোয়াট দ্য। সবাই ঠোঁট চেপে হাসছে। রাহুল কুহুর দিকে তাকালো। কুহুর হাতে ধারালো ছুরি ছিল, সবজি কাটতে নিয়েছিল আর কি। সেটাই সে দাঁত কেলিয়ে উঁচু করে দেখালো আবারও। রাহুলের হাত আপনা আপনি সে আঘাতপ্রাপ্ত জায়গায় চলে গেল। পরক্ষণেই নিজেকে নিজে ঠিক করে বলল, কী উপলক্ষে এই আয়োজন? আপনার পাছা ঠিক হওয়ার আনন্দে। আপনি নাকি আজকাল বুঝতেও পারছেন, সেই খুশিতেই আর কি। রাফির কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। রাহুল রক্তচক্ষু নিক্ষেপ করলো রাফির পানে। এই ছেলেটাকে এবার দেখতেই হচ্ছে, বড্ড বার বেড়েছে। আহনাফ বলে উঠল, আমি একটা তিলোত্তমা পেয়েছি, মানে তোর ভাবি, সেই খুশিতে। আয়ান কোল্ড ড্রিঙ্কস পান করছিল। আহনাফের কথা শুনে মুখের সবটা সামনে ছিটকে মারল। নাতাশা একটা শুকনো ঢোক গিলল। আয়ান হতভম্ব। এই খুশিতে আহনাফ আয়োজন করেছে, আর সেও কিনা এখানে খুশি মনে হাজির হয়েছে। আয়ান রেগে নাতাশার দিকে তাকালো। তিলোত্তমা নামটা ওই দিন পার্টিতে আহনাফ সবার সামনে কুহুকে বলেছিল। নাতাশা সেই দিনের কথা ভুলেই গিয়েছিল। সে কিছু বলতে নিলে আয়ান হেসে ফেলল। নাতাশার হাতে থাকা বোতলের সাথে মৃদু ধাক্কা মেরে চেয়ার্স পড়ল সে। নাতাশার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি হলো এটা? আয়ান কি আগে থেকেই জানতো? নাতাশার বুঝে এলো না কিছু। রাহুল কুহুর পানে তাকালো, এরপর মৃদু হেসে বলল, কংগ্রেচুলেশনস। রাইফা কুহুর বা হাতে মৃদু ধাক্কা দিয়ে দুষ্ট হাসল। নিধি আর রোদেলাও মজা নিচ্ছে। রোদেলা এক পল রাহুলের দিকে তাকালো। রাহুলও তাকালো তখন। রোদেলা লাজুক হাসল। রাহুল কপাল কুঁচকাল। হঠাৎ ওরে ওই হাসির অর্থ খুঁজে পেল না সে ইশারায় জিজ্ঞেস করলো এর কারণ। রোদেলা আবার লাজুক হাসল। আচ্ছা, তবে কি রোদ ওর প্রেমে পড়ে যাচ্ছে? রাহুলের মনটাও খুশিতে ভরে উঠল। প্রেমিক মন তার অন্য কিছু ভাবতে চাইল না। এসব দেখে দূর থেকে একজন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলল সে। রাজনীতিতে আমি আর ফিরব না, তাই আমার কাছে দয়া করে এসব আবদার করবেন না। হতাশ হলেন রবিউল খান। আহান শাহরিয়ারকে ছাড়া তাদের দল নেতিয়ে গেছে খানিকটা। আহান শাহরিয়ার আবার ফিরলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতো, কিন্তু সে নারাজ। আহান শাহরিয়ারকে আবার অনুরোধ করলেন তিনি। আহান, তোমাকে আমাদের দরকার। তুমি অন্য কথা থাকলে বলুন রবিউল সাহেব। এবার বড্ড রাগলেন রবিউল খান। এত দেমাগ দেখিও না আহান, ফিরলে তোমারও লাভ হতো। প্রয়োজন নেই এত লাভের। রবিউল খান এবার রেগে কল কেটে দিলেন। সামনে নির্বাচন আসছে। আহান ফিরলে তাদের লাভ হতো। আহানকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা শাখাওয়াতেরও নেই। জনগণ আহানের পদত্যাগে সেবার বড্ড আফসোস করেছিল। এখন সে ফিরলে জনগণই খুশি হতো। তার জয় নিশ্চিত, দলেরও লাভ হতো এতে। রাগে মাথার চুল ছেঁড়ার মতো অবস্থা করল রবিউল। আহান শাহরিয়ার দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়তমা স্ত্রীর হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকালেন। যে রাজনীতি আমার প্রিয়তমাকে কেড়ে নিয়েছে, সেই রাজনীতিতে আমি আর ফিরব না। যে রাজনীতির কারণে আমার প্রাণপ্রিয় বন্ধু আজ আমার প্রাণের শত্রু, সে রাজনীতিতে আমি ফিরতে চাই না। এখন আমি ঘৃণা করি এই রাজনীতিকে, ঘৃণা। শেষের কথাটা মন্ত্রের মতো জপ করতে করতে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। গাল বেয়ে উষ্ণ তরল বয়ে গেল বোধ হয়। হঠাৎ কেবিনে তখন কেউ নক করল। আহান শাহরিয়ার চমকে উঠলেন। হাতের পিঠে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলেন। এরপর গম্ভীর স্বরে বললেন, কামিন। দরজা ঠেলে তখন প্রবেশ করলো। তাকে দেখে আহান শাহরিয়ার থম মেরে রইলেন কিছুক্ষণ। এখন এখানে বোধহয় সে আশা করেননি। সে যে আবার তার কেবিনে কোনো দিন আসতে পারে, এটাই বোধহয় তার কাছে নিছক স্বপ্ন, বই আর কিছুই না।